আবারও চলে এসেছি একদম নতুন একটি গল্প নিয়ে। আজকের ড্রামার নাম হচ্ছে লাভস অ্যাম্বিশন। এই গল্পে নায়িকা তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য হাজার হাজার মিথ্যে বলে। হ্যাঁ, সে তার ভালোবাসার মানুষকে পেয়েও যায়, কিন্তু পরবর্তীতে ওর এই মিথ্যের পরিণতি কী হবে তা তো তোমরা সামনেই জানতে পারবে। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তো অনেক এনজয় করেছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। শুরুতে দেখি গল্পের নায়িকা তার নাম চাও ইয়ান থেকে সু ইয়ানে পরিবর্তন করে। আসলে যখন ওর জন্ম হয় বাবা মা ঠিকই ওকে ভালোবাসত, কিন্তু কিছুদিন পরই জানা যায় ইয়ানের হার্টে সমস্যা। এজন্য বাবা মা আর ওকে রাখতে চাচ্ছিল না, কারণ ওর চিকিৎসা করার মতো টাকা ওনাদের কাছে ছিল না। তখন ইয়ানের নানু এসে ইয়ানকে নিয়ে যায় আর লালন পালন করে। কিছু সময় পর ইয়ানের হার্টের সমস্যা এমনিতেই ঠিক হয়ে যায়। 18 বছর বয়সে ও এখন নিজের নাম পরিবর্তন করল। কাহিনী আসে বর্তমানে জিংজৌ শহরে। আজ ইয়ান ওর বয়ফ্রেন্ড হাউমিংয়ের বাড়িতে এসেছে ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে। হাউমিংয়ের বাবা জিন্দা গ্রুপের চেয়ারম্যান, আর হাউমিং সেখানের ভাইস প্রেসিডেন্ট, মানে ওদের পরিবার অনেক ধনী। অবশ্যই হাউমিংকে বিয়ে করতে হলে ইয়ানের পরিবারের স্ট্যাটাস ভালো লাগবে। এজন্য ইয়ান দুজনকে ভাড়া করে ওর বাবা মা সাজিয়ে এনেছে, যাদেরকে আগে থেকেই ইয়ান ভালো করে ট্রেনিং দিয়েছে। ইয়ান পরিচয় দিয়েছে ওর বাবা মা ভালো এক ইউনিভার্সিটির টিচার, যারা আর্কিটেক্ট নিয়ে কাজ করেছে। যতই হোক, হাউমিংয়ের মায়ের কিছুটা সন্দেহ হয়। ইয়ান নিজের চালাকি আর অভিনয় দিয়ে সব কিছুই সামলে নেয়, তাই হাউমিংয়ের মায়ের আর ওদের বিয়ে নিয়ে কোনো সমস্যাই নেই। ওদের বিয়েটা পাক্কা হয়ে যায়। পরের দৃশ্যে ইয়ানের কাজের জায়গা দেখানো হয়। এক টিভি চ্যানেলে ও শো প্ল্যানার হিসেবে কাজ করে। তবে ছোটবেলা থেকে ইয়ানের স্বপ্ন একজন নিউজ অ্যাঙ্কর হওয়া, শোয়ের হোস্ট হওয়া। এর জন্য অনেকবার অ্যাপ্লাইও করেছে, কিন্তু ওর রাইভাল শিউই এটা হতেই দিচ্ছে না। বেচারি কয়েক বছর কঠোর পরিশ্রম করেও হোস্ট হতে পারছিল না। রাতে হাউমিং আর ইয়ান ওদের ফ্ল্যাটে ছিল। ইয়ান বড় এক আর্ট মিউজিয়ামের মালিককে ওদের শোতে আনতে চাচ্ছিল, তবে পারছিল না। হাউমিং সেই লোকটাকে চেনে। ইয়ানকে এভাবে দেখে হাউমিং এক মেসেজ করেই ওই লোকটিকে ওদের শোতে আনার জন্য রাজি করিয়ে ফেলে। ইয়ান খুশি হয়ে যায়। এতে বুঝতে পারি হাউমিং অনেক পাওয়ারফুল একজন। দুজন সুন্দর করে সময় কাটাচ্ছিল। ইয়ান ভাবে হাউমিং একজন হাজব্যান্ড হিসেবে আমার সকল ইচ্ছে আশা পূরণ করতে পারবে। ও হাউমিংকে অনেক ভালোবাসে, কারণ নানু ছাড়া একমাত্র হাউমিংই ওকে অনেক ভালোবাসে আর গুরুত্ব দেয়। এজন্য হাউমিংকে পেতে ওকে যাই করতে হোক, যতই মিথ্যে বলতে হোক, ও সেটা করবেই। এবার আমাদের দেখানো হয় ওদের সম্পর্কটা কিভাবে শুরু হয়েছে। কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে। একজন ট্রেন্ডি প্ল্যান্ট শপের ওনারকে ওরা ওদের শোতে ইন্টারভিউর জন্য আনতে চাচ্ছিল, কিন্তু কেউই কোনোভাবে ওনাকে রাজি করাতে পারছিল না। সেই প্ল্যান্ট শপের ওনার আর কেউ না, হাউমিং ছিল। এবার ইয়ান সেখানে যায় ওকে পটিয়ে ইন্টারভিউর জন্য রাজি করাতে। এর জন্য ও গাছ সম্পর্কেও ভালো পড়াশোনা করে গিয়েছে। হাউমিং ঠিকই এটা বুঝে ফেলে, তবে ইয়ানের এত পরিশ্রম দেখে হাউমিং ওর উপর ইমপ্রেস হয়ে যায়। এখানে ওরা ভালো সময় পার করলেও হাউমিং এরপরও ইন্টারভিউর জন্য রাজি হয় না। অনেক কাজ করার ফলে ইয়ান অসুস্থ হয়ে পড়ে, ওর জ্বর চলে আসে। শিউই এসে আবারও ওর উপর চিল্লাতে থাকে হাউমিংকে ইন্টারভিউর জন্য মানাতে পারেনি এজন্য। তখনই হাউমিং ওকে মেসেজ করে বলে হাউমিং ওকে ইন্টারভিউ দিতে রাজি। ইয়ান খুশি হয়ে যায়। হাউমিং ওকে জিন্দা গ্রুপে আসতে বলে। ইয়ান অসুস্থ থাকার পরও সুন্দর করে রেডি সেডি হয়ে জিন্দা গ্রুপে পৌঁছায়। এখানেই ও জানতে পারে হাউমিং আসলে জিন্দা গ্রুপের চেয়ারম্যানের বড় ছেলে আর কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। ইয়ান অবাক হয়। এ সময় হাউমিং এক মিটিংয়ে ছিল আর ইয়ানকে অপেক্ষা করতে বলে। ইয়ানের শরীর তো খারাপ, ওর ঠান্ডা লাগছিল। হাউমিং সেটা খেয়াল করে এসিটা বন্ধ করে দেয়, যদিও গরমে বাকি সবার অবস্থা খারাপ হচ্ছিল। মিটিং শেষ হতে হতে ইয়ানের শরীরটা আরও খারাপ হয়ে ও বেহুশ হয়ে যায়। হাউমিং জলদি ওকে হাসপাতালে নিয়ে যায়। হাউমিং নিজের কাজ ছেড়ে ওর খেয়াল রাখে, ওর পাশে বসে থাকে। এমনকি ইয়ানকে সুই দেওয়ার পর ওর হাত থেকে যদি রক্ত বের হয়, এজন্য হাউমিং ওর হাতে কিউট একটা ব্যান্ডেড লাগিয়ে দেয়। হাউমিংয়ের এত খেয়াল রাখা আর যত্ন দেখেই মূলত
ইয়ান হাউমিংয়ের প্রেমে পড়ে যায়, আর একটা সময় দুজনের প্রেম শুরু। একদিন হাউমিং তার মায়ের সাথে ইয়ানের পরিচয় করাতে আনে। হাউমিংয়ের মা ওকে তেমন পছন্দ হচ্ছিল না, কারণ উনি যাদের সাথে চলাফেরা করে তারা খুবই হাই সোসাইটির। ইয়ান তো এখানে মেয়েদের সাহায্য করে, ওনাদের জন্য চা ফল টল এগিয়ে দেয়। এরপর থেকে হাউমিংয়ের মা যখন তখন ওকে ডাকত দেখা করার জন্য। ইয়ান যতই টায়ার্ডই থাকুক না কেন, হাসি মুখে ওনার সাথে দেখা করতে চলে আসতো। হাউমিংয়ের মা ওকে কিছু ধনী মেয়েদের সাথে দেখা করায় আর বলে, আমার ছেলের জন্য এরকম ডমিন্যান্ট মেয়েরাই যোগ্য। তুমি তো খুবই সস্তা, যখন তখন ডাকলেই চলে আসো, কখনো নিজের জন্য কথাও বলো না, তাই তুমি আমার ছেলের যোগ্য না, হাউমিংয়ের থেকে দূরেই থেকো। ইয়ান অনেক কষ্ট পায়। ছোটবেলায় বাবা মা না থাকার জন্য বাচ্চারা ওকে বুলি করত। খুব কষ্ট পেয়ে বড় হয়েছে, এজন্য ইয়ান সবার মন টিকিয়ে রাখার চেষ্টা করে আর নিজের সর্বোচ্চ দেয়। এখন হাউমিংয়ের মা যখন ওকে হাউমিংয়ের থেকে দূরে থাকতে বলে, আর এখান থেকেই ইয়ান মিথ্যে বলতে শুরু করে। আমার বাবা মা বিদেশে এক ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট টিচার, ওনারা আমাকে শিখিয়েছে যে কোনো অবস্থাতেই শান্ত আর ভদ্র আচরণ করতে। আমি জানতাম না এগুলো আপনি অপছন্দ করেন, তবে এটাকে আমার দুর্বলতা ভাববেন না। আর হাউমিংকে আমি অনেক ভালোবাসি, তো ওকে আমি ছাড়ব না। এখান থেকে যে ওর মিথ্যে বলা শুরু হয়েছে, যা ও এখনও চালিয়ে যাচ্ছে। সন্ধ্যায় ওরা হাউমিংয়ের ফ্ল্যাটে ছিল। হাউমিং ওর জন্য নিজ হাতে খাবার বানায়, ওকে একটা উপহারও দেয়। আমার মা তোমাকে অনেক কঠিন সময় দিচ্ছে, তুমি কোনো কমপ্লেন ছাড়াই সেগুলো সামলে নিচ্ছ। হাউমিংয়ের এত যত্ন আর খেয়াল রাখাতে ইয়ান ওকে আরও ভালোবেসে ফেলে। এরপর থেকে ইয়ান হাউমিংয়ের মায়ের মন জয় করার কাজে লেগে পড়ে। উনি কি কি পছন্দ করে সেগুলো শিখতে থাকে, হাই সোসাইটিতে ওর নাম বানায়। এমনকি নিজের চালাকি আর পরিশ্রমের মাধ্যমে হাই সোসাইটির কিছু মহিলার সাথে ভালো সম্পর্কও করে ফেলে। এর ফলে ইয়ান ফ্যামিলি বাঙ্কেট শো এর হোস্ট হয়ে যায়। এতদিনে হাউমিংয়ের মা ওকে অনেক পছন্দ করে ফেলে, ওর কাজের প্রশংসাও করে। হাউমিং তো সবসময় ওকে সাপোর্ট করে। ইয়ান ভাবে একটা মিথ্যে সব কিছু কতটা সুন্দর করে দিয়েছে। মাঝে মাঝে এত মিথ্যের জন্য আমার দম বন্ধ হয়ে আসে, কিন্তু আমি হাউমিংকে পাওয়ার জন্য এটা করেই যাব। কাহিনী আসে বর্তমানে। এখন হাউমিংয়ের বাবা মা দুজনই ইয়ানকে অনেক ভালোবাসে। এ হলো হাউচেন, হাউমিংয়ের ছোট ভাই। অন্যদিকে দায়ুন নামের গ্রাম দেখানো হয়। ইয়ানের আসল বাবা মা এক সেলুনের দোকান চালায়। ওর বড় বোন লিন বাবা মায়ের সাথেই বড় হয়েছে, ওনারা ওকে অনেক ভালোবাসে। লিন ওর কাজে ছিল, সেখানে একজন ওকে বাজেভাবে স্পর্শ করলে লিন তাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। এর ফলে ওকে পুলিশের কাছেও যেতে হয়। ছোটবেলা থেকেই ও এরকম। এ হলো ওর বয়ফ্রেন্ড তাও, যে ব্যাংকে কাজ করে। আসলে ওদের বিয়ের কথা চলছে। তাওয়ের বাবা মা লিনকে তেমন পছন্দ করে না, সব সময় ওকে অপমান করে। এর উপর ওদের বিয়ের খরচ নিয়েও অনেক ঝামেলা করছিল। প্রতিনিয়ত এসবের শিকার হয়ে আজ লিন পেরেশান হয়ে তাওয়ের সাথে ব্রেকআপ করে বের হয়ে যায়। আপাতত লিন বাবা মাকে ব্যাপারটা জানায় না, আর মিথ্যে বলে আগামীকাল আমি কাজের জন্য জিংজৌ শহরে যাব। পরদিনই লিন জিংজৌ শহরে চলে আসে, যেখানে ইয়ান থাকে। ইয়ান কাজ শেষে বের হতেই ওর বড় বোনকে দেখে অবাক। লিন ওকে সবকিছু বলে, আমি আমার বিয়েটা ভেঙে দিয়েছি, বাবা মাকে না জানিয়েই এখানে চলে এসেছি নিজের ভাগ্যটা বদলাতে। ও তো ইয়ানের সাথেই থাকতে চাচ্ছিল। তখনই হাউমিং ইয়ানকে নিতে আসে। হাউমিংকে দেখে ইয়ান জলদি লিনের থেকে হাত ছাড়িয়ে নেয় আর লিনকে ওর কাজিন হিসেবে পরিচয় করায়। লিন চুপ হয়ে যায়। হাউমিং ওদের একা ছেড়ে চলে গেলে ওকে হোটেল রুম নিয়ে দেয়। লিন বলে, তুমি কেন বলেছ আমি তোমার কাজিন হই? ইয়ান বলে, আমার একমাত্র পরিবার নানু, আর আমার নাম সুয়ান, এই বলেই চলে যায়। লিন কিন্তু ঠিকই ইয়ানকে ভালোবাসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাচ্চারা যখন ইয়ানকে বুলি করত, তখন একদিন লিন এসে ওকে বাঁচিয়েছিল। ও আমার বোন, ওর গায়ে হাতও লাগাবে না। তখন বাবা মা ইয়ানকে নিতে এসেছিল। নানু ওনাদের বলেছে, তোমরা লিনের পর একটা ছেলে চেয়েছিলে, তবে ইয়ানের জন্ম হয়। ওর হার্টের অসুখ হলে তোমরা আর ওকে চাওনি, তাই এখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করো। এরপরই ওনারা ইয়ানকে বাড়ি নিয়ে আসে। নানু ওকে সব কিছু শিখিয়েছে। নানু ওকে বলে দিয়েছে নিজের কাজ নিজে করতে, সবার সাথে ভালো ব্যবহার করতে, এতে করে তাদের ভালোবাসা পাবে। ইয়ান সেটাই করতে শুরু করে। একদিন দু বোন পড়ছিল। লিন ঘুমিয়ে পড়েছে। ইয়ান কিছুর গন্ধে বেহুশ হয়ে যায়।
আসলে ওদের মা ভুল করে গ্যাসটা অন করে বাজারে চলে গেছে। বাবা এসে এটা দেখে জলদি জানালাটা খুলে আর বড় মেয়েকে নিয়েই শুধু বের হয়ে যায়। ওনার তো ইয়ানের কথা মনেই নেই। তখনই মা বাজার থেকে এসে এসব দেখে বলে, ঘরে তো ইয়ানও আছে। এরপর দু বোনকে হাসপাতালে আনা হয়, কিন্তু ওনারা শুধু লিনেরই খেয়াল রাখছিল। এভাবেই সময় কাটতে থাকে। ওনারা সব সময় লিনকেই গুরুত্ব দিত, যেগুলো একটা বাচ্চার অবশ্যই খারাপ লাগে। হাই স্কুল শেষে ওদের কলেজে ভর্তি পরীক্ষার সময় আসে। ইয়ান লিনের চেয়েও পড়াশোনায় ভালো, কিন্তু ওনাদের আর্থিক সমস্যার কারণে ওনারা শুধু লিনকেই পড়ানোর ডিসাইড করে। এটা জানতে পেরে ইয়ান অনেক কাঁদে। আমি কি তোমাদের সন্তান না? সব কিছু কেন লিনই পায়? আমি সব সময় ভালো মতো পড়াশোনা করেছি, ভালো আচরণ করেছি, কথা শুনেছি, ভেবেছি এবার হয়তো তোমরা আমাকে ভালোবাসবে। উনি বলে, আমরা তো তোমাকে সব কিছুই দিয়েছি, তুমি তো একটা অকৃতজ্ঞ বাচ্চা। ইয়ান বলে, আমি কি এমন পাপ করেছি যে তোমরা আমার সাথেই এমন করো? আমি কি এমন অন্যায় করেছি যে আমি তোমাদেরই সন্তান হয়ে জন্মেছি? উনি রেগে ওকে চড় মারে। ইয়ান কাঁদতে কাঁদতে আবারও নানুর কাছে চলে যায়। নানু কোনো দ্বিধা ছাড়াই ওকে কাছে টেনে নেয়। এরপর থেকেই ইয়ান আর কখনোই বাবা মার কাছে ফিরে যায়নি। বেচারি এত কষ্ট নিয়ে বড় হয়েছে। বর্তমানে ও শুধু নানু আর হাউমিংকে নিয়েই জীবনটা কাটাতে চায়। অন্যদিকে লিন হোটেল ছেড়ে ইয়ানের টাকাটা ফিরিয়ে দেয় আর দুজন রুমমেটের সাথে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে উঠে। ওর রুমমেটদের নাম হলো ইয়াও আর গুয়ান। ইয়াও হলো একজন ফ্যাশন ডিজাইনার আর গুয়ান হলো একজন লাইভ স্ট্রিমার। এখানে লিনের এক্স তাও লিনের সাথে যোগাযোগ করতে না পেরে ওদের বাড়িতে চলে আসে। ওনারা বলে, লিন তো কাজের জন্য জিংজৌ শহরে গিয়েছে। তাও অবাক আর বলে, লিন আপনাদের বলেনি যে ও আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে? এই শুনে ওনারা অবাক। ওনারা জলদি জিংজৌ শহরে চলে আসে লিনকে খুঁজতে। লিনের ফোনটা বন্ধ ছিল, এজন্য ওনারা নানুর থেকে ইয়ানের ঠিকানা নিয়ে সেখানে আসে। কিন্তু ওনারা তো জানে না ইয়ান কোন ফ্ল্যাটে থাকে। আজ আবার ইয়ানের হবু শ্বশুর শাশুড়ি ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। আগামী মাসেই ওদের বিয়ে। তখনই ইয়ান অপর রাস্তায় ওর আসল বাবা মাকে দেখতে পায়। ওর তো পায়ের মাটি সরে যায়। এখন যদি হাউমিংয়ের পরিবার সত্যটা জেনে ফেলে, সব কিছু শেষ। হঠাৎ হাউমিং বলে ওঠে, বাবা মা, আমি তো ভুলেই গিয়েছি। আজ এক বিজনেস পার্টনার আমাদের সাথে দেখা করতে আসবে। আমাদেরকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে। হাউমিং ইয়ানকে বিদায় জানিয়ে বাবা মায়ের সাথে চলে যায়। আর তখনই ইয়ানের আসল বাবা মা আসে। ওনারা যখন জানতে পারে ইয়ান বিয়ে করতে চলেছে ওনাদের না জানিয়েই, ওনারা তো রেগে যায়। ইয়ান বলে, নানুই আমার একমাত্র পরিবার, আমার বিয়েতে আপনাদেরকে ডাকার কোনো ইচ্ছেই নেই। আর ওনাদেরকে লিনের ঠিকানাটা দিয়ে চলে যায়। এরপর ওনারা লিনের কাছে পৌঁছায়। লিন ওনাদের বলে যে কেন ও তাওয়ের সাথে ব্রেকআপ করেছে আর এখানে নিজের ক্যারিয়ারটা গড়তে চায়। ও যখন বাবা মায়ের থেকে জানতে পারে ইয়ান বিয়ে করতে চলেছে, লিনও অবাক। এরপর লিন ইয়ানের সাথে দেখা করতে যায়। সেখানে আবার ওর সাথে ইয়ানের নকল বাবা মায়ের দেখা হয়ে যায়। ও ইয়ানকে বলে, তুমি হাউমিংকে বিয়ে করতে এত মিথ্যে কথা কেন বলছো? এভাবে কি একটা সম্পর্ক টেকে? ইয়ান বলে, আমার মামলা আমাকে বুঝতে দাও। তুমি যদি হাউমিংয়ের পরিবারকে সত্যটা জানাতে চাও, জানাও। তবে লিন ইয়ানের ক্ষতিও করতে চায় না। পরদিন ইয়ান গ্রামে যায় নানুর সাথে দেখা করতে। ইয়ান ওনার অনেক খেয়াল রাখে। নানু যখন ওর বিয়ের কথা শুনে উনি তো অনেক খুশি হয়, কিন্তু ওর মিথ্যে কথার জন্য ইয়ান নানুকে সেখানে নিতেও পারবে না। উনি বলে, এত দূর আমি যাব না, আমার তো পায়ে ব্যথা। ইয়ানের এতে কষ্ট হয়। ছোটবেলা থেকে নানু ওকে আগলে রেখেছে। ওর কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা জমিয়েছে। ইয়ান এরপর জিংজৌ শহরে কলেজে পড়তে এসে টাকা কামাতে ছোটোখাটো সকল কাজই করছিল। আবার নানুর জন্য টাকাও পাঠায়। এত পরিশ্রমের ফলেই ইয়ান এত দূর আসতে পেরেছে। কিন্তু ওর খারাপ লাগছিল যে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় ও নানুকে আনতে পারবে না। ও চায় না নানু ওর মিথ্যের ব্যাপারে জানুক। ও হাজার হাজার মিথ্যে বলেছে, কিন্তু হাউমিংকে ও সত্যিই ভালোবাসে। হাউমিং অফিসের মিটিংয়ে আসে। সেখানে ফাংলেই নামের নতুন একটা এমপ্লয়ি আসে। ফাংলেই সবেমাত্র লন্ডন থেকে পড়াশোনা করে ফিরল। হাউমিংও একটা সময় লন্ডনে পড়াশোনা করত। হয়তো ওরা অনেক ক্লোজ। এর সাথে ফাংলেই বড় এক কোম্পানির মালিকের মেয়ে। ফাংলেইয়ের কথায় আমরা স্পষ্ট বুঝতে পারি ও হাউমিংকে পছন্দ করে। বাহির থেকে ইয়ান এসব কিছু দেখে। পরদিন ইয়ান ইচ্ছে করেই ফাংলেইয়ের সাথে দেখা করে
আর বলে আমি হাউমিংয়ের ফিয়ান্সে। ফাংলেই বলে আমি তো হাউমিংয়ের জুনিয়র, তবে লন্ডনে আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের পরিবারের সম্পর্ক অনেক ভালো, 16 বছর ধরে। ইয়ান বলে ও, এর মানে তুমি ওর ছোট বোন। মানে ফাংলেই বোঝাতে চাচ্ছিল ও আর হাউমিং অনেক ক্লোজ, আর ইয়ান তো ওকে ছোট বোন বানিয়ে দেয়। কাহিনী সোজা ওদের বিয়ের দিনে চলে আসে। দুজনকেই খুবই সুন্দর লাগছিল। অনেক মিথ্যে ঘিরে অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। অনুষ্ঠান চলাকালীন বিভিন্নভাবেই ইয়ানের সত্যটা সামনে চলে আসতেই নিচ্ছিল, তবে ইয়ান সেগুলো সামলে নেয়। ওদের একসাথে দেখে ফাংলেই একদমই খুশি ছিল না। ফাংলেইয়ের সাথে হানের পরিচয় হয়। হান হলো জিন্দা গ্রুপের লয়ার। বিয়ের রাতে হাউমিং আর ইয়ান যখন শুয়েছিল, তখনই ফাংলেই হাউমিংকে মেসেজ করে, আমি পুলে আছি, জানোই তো মাতাল অবস্থায় মানুষ সহজেই ডুবে যেতে পারে। এই দেখে হাউমিং জলদি ফাংলেইয়ের কাছে যায়। ফাংলেই বলে, তুমি ভয় পাচ্ছ না? আমিও যদি আমার বোনের মতো পানিতে ডুবে যাই? হাউমিং রেগে যায়। উপর থেকে এসব কিছু ইয়ান দেখছিল। ফাংলেই বলে, তুমি কি আমার ভালোবাসাটা বুঝতে পারো না? আমি তোমাকে ভালোবাসি। হাউমিং বলে, আমি বিয়ে করে ফেলেছি, এসব নাটক বন্ধ করো। ওদের মাঝে আসলে কি সম্পর্ক তা আমরা সামনেই জানতে পারবো। পরদিন হাউমিং আর ইয়ান হানিমুনে চলে যায়। হানিমুন থেকে ফিরে দুজন একসাথে গ্রামে যায় নানুর সাথে দেখা করতে। হাউমিং নানুর সাথে খুবই ভালো আচরণ করে, নানুও ওকে খুবই পছন্দ করে। রাতে ইয়ান নানুর থেকে জানতে পারে ওর বাবা অনেক অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকাও লাগবে। ইয়ান ওর বাবার সাথে দেখা করে না, তবে দরজার কাছে ঠিকই একটা কার্ড রেখে আসে। পরের দৃশ্যে ওরা শহরে ফিরে আসে। সময় কাটতে থাকে। ওদের বিবাহিত জীবন খুবই মিষ্টি মুহূর্তের সাথে কাটে। দুজনই তো দুজনকে অনেক ভালোবাসে। অন্যদিকে লিন এক কসমেটিক শপে কাজ করছিল। একদিন হঠাৎ কিছু কার্টুন নামাতে গিয়ে ও হাতে ব্যথা পেয়ে যায়। এজন্য লিন হাসপাতালে হাতের চেক আপ করতে আসে। ডাক্তারকে দেখে লিন অবাক। ও হলো ইমিং, সম্প্রতি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরল। আসলে হাই স্কুলে লিন, ইয়ান আর ইমিং একই স্কুলে পড়ত। লিন ওই সময় ইমিংকে পছন্দ করত, কিন্তু ইমিং পছন্দ করত ইয়ানকে। ইমিং ইয়ানকে প্রপোজও করেছিল, তবে ইয়ান ওকে রিজেক্ট করে দিয়েছে। আমার কাছে এসবের সময় নেই, আমি শুধু পড়াশোনায় মনোযোগ দিতে চাই। আড়াল থেকে লিন এসব কিছু দেখছিল। বর্তমানে ইমিং ওর কাছে ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। লিনের তো হাতে ব্যথা, এজন্য ও ইয়ানকে ডাকে। ইমিং ইয়ানকে দেখে খুশি হয়। যখন জানতে পারে ইয়ানের বিয়ে হয়ে গেছে, মনটা কিছুটা খারাপ হয়। লিন শুধু ইমিংকেই দেখছিল। ইয়ান বুঝতে পারে লিন ইমিংকে পছন্দ করে। এরপর ইয়ান লিনকে ওর অ্যাপার্টমেন্টে এগিয়ে দেয়। ওর ঘরটা তো খুবই ছোট, এজন্য ইয়ান লিনকে নতুন অ্যাপার্টমেন্টে শিফট হতে বলে। প্রথমে তো লিন রাজিই হচ্ছিল না, তোমার সাহায্যের কোনো দরকার নেই। ইয়ান বলে, ঠিক আছে। আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, সেখানে ইমিংও থাকে। এই শুনেই লিন সাথে সাথে রাজি হয়ে যায়। পরদিন সকালে দুজনের এভাবে দেখা হয়। ইয়ান ইমিংকে বলেছে লিনের খেয়াল রাখতে, যেহেতু ওরা এখন প্রতিবেশী। অন্যদিকে তাও লিনের সাথে যোগাযোগ করতে না পেরে জিংজৌ শহরে চলে আসে। লিনের ফোন বন্ধ ছিল, এজন্য ও ইয়ানকে খুঁজতে আসে। এ সময় ইয়ান এক ক্যাফেতে ইমিংয়ের সাথে কথা বলছিল লিনের ব্যাপারেই। তাও ওদেরকে দেখে আর কিছু কথা শুনে ভেবে নেয় ইয়ানই লিনকে বলেছে ওর সাথে ব্রেকআপ করতে, আর ওর উপর অনেক চিল্লাতে থাকে। ইয়ান লিনকে ব্যাপারটা জানায়। লিনও বলে, মামলাটা আমি সামলে নিব। ওদিকে দেখি হাউমিং ঠিকই ইয়ানের ব্যাপারে খবর রাখে, যে ইয়ান কি করে, কার সাথে মেশে। হাউমিং ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তাও নামের ছেলেটা কে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস ইয়ানের কাজিনের ফিয়ন্সে। হাউমিং বলে, এই তাওয়ের ব্যাপারে সকল তথ্য বের করো। হাউমিং যেহেতু ইয়ানের উপর এতটাই নজর রাখে, ও আসলে ইয়ানের ব্যাপারে কতটুকু জানে। রাতের বেলা হাউমিং আর ইয়ান একসাথে ছিল। প্রতি রাতেই ওরা একজন আরেকজনের জন্য খাবার বানায়। দেখানো হয় ওদের মাঝে কতটা ভালোবাসা আছে। ইয়ান শুধু একজন ভালো ওয়াইফই না, হাউমিংয়ের পরিবারকেও ভালোবাসা দিয়ে আগলে রাখে। এমনকি যখনই হাউমিংয়ের কাজে কোনো ঝামেলা হয়, ইয়ান নিজের চার্মিং আচরণ দিয়ে ও সকল ইনভেস্টরদের ব্যাপারে সকল তথ্য বের করে আর তাদের প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভালো করে। ইয়ানের এ সকল সাহায্যের ফলেই হাউমিং বড় বড় ইনভেস্টরদের সাথে চুক্তি করতে পারত।
ইয়ানের সাহায্যেই মিস্টার হুয়াং নামের বড় এক ইনভেস্টরের সাথেও চুক্তি হয়। ইয়ান এসব কিছু নিজের মন থেকেই করে, কারণ ও হাউমিংকে ভালোবাসে। ওদিকে শিউই নামের ইয়ানের ওই রাইভাল ইয়ানের বিয়ের ছবি দেখছিল। সেখানে ইয়ানের বাবার ছবি দেখে শিউইর সন্দেহ হয় যে উনি তো মানুষের থেকে টাকা নিয়ে অভিনয় করে। এরপর শিউই তার চামচিকে নিয়ে সেই লোকের কাছে পৌঁছে যায়। মানে এই মেয়ে শুধু ইয়ানের পিছুই পড়ে থাকে। পরের দৃশ্যে শিউই বসকে নিয়ে এসে ইয়ানকে বলে ওর শোতে আসতে। ইয়ান বসের সামনে না করতে পারে না। এরপর ইয়ান শিউইর শোতে আসে। আসলে শিউই জেনে গেছে ইয়ান ওর নকল বাবা মা সাজিয়ে হাউমিংকে বিয়ে করেছে, আর শিউই এখন সত্যটা সবার সামনে আনতে চাচ্ছিল। শিউই ওদের বিয়ের ছবি স্ক্রিনে শো করে, এর সাথে ওই লোকটাকেও ডাকে। ইয়ানের তো পায়ের মাটি সরে যায়। শিউই সোজা ওনাকে জিজ্ঞেস করে, আপনি তো টাকা নিয়ে ইয়ানের বাবা সাজান নাটক করেছেন, তাই না? তবে লোকটি ইয়ানকে ধোকা দেয় না। উনি বলে, হয়তো ইয়ানের বাবাকে আমার মতো লাগছে, তবে ওটা আমি নই। শিউই তো এখনও লেগেছিল আপনি ওটা। ইয়ান শিউইকে বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছ, তোমার কি প্রমাণ লাগবে? আমি মাত্রই খেয়াল করলাম এই লোকটির ঘাড়ে একটি জন্মগত দাগ আছে, কিন্তু আমার বাবার ঘাড়ে কোনো দাগই নেই। আর বাবা মায়ের সাথে ছবিও দেখায়। আসলে যেদিন ইয়ান ওনাদের ভাড়া করেছিল তখনই ইয়ান ওনার ঘাড়ে দাগটা খেয়াল করেছে আর সেটা ঢেকে রাখতে বলেছে। শিউই তো প্রমাণ করতে না পেরে অনেক রেগে যায়। ইয়ান ওর মুখে পানি ছুঁড়ে চলে যায়। আসলে শিউই যখন লোকটিকে ধরেছিল উনি এরপর ইয়ানকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে, তাই এই ঘটনার জন্য ইয়ান আগেই প্রস্তুত ছিল। আজকের ঘটনার জন্য বস তো শিউইর উপর অনেক রেগে যায়। তুমি জানো ইয়ানের হাজব্যান্ডকে, এরপর থেকে এসব যেন না হয়। শিউই ইয়ানকে বলে, তুমি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না, মিথ্যেবাদী একটা। এ সময় হাউমিং এদিকেই আসছিল। ইয়ান শিউইর কাছে গিয়ে বলে, হ্যাঁ আমি মিথ্যেবাদী, তবে তুমি তো সেটা প্রমাণ করতে পারোনি, উল্টো সবার সামনে নিজেকে একটা কুকুর বানালে। শিউই রেগে ইয়ানকে চড় মারে। হাউমিং এটা দেখে ফেলে, কেউ ওর ওয়াইফকে মারবে, ও তো সেটা সহ্য করবে না। ইয়ান ওকে দেখে কাঁদতে থাকে। শিউই বলে, আমি এত জোরেও মারিনি। হাউমিং নিজের পাওয়ার ব্যবহার করে আর পুলিশকে কল করে বলে আমার ওয়াইফকে তার কাজের জায়গায় শিউই নামের একজন বুলি করে, ওর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এরপর শিউইকে নিউজ অ্যাঙ্করের পোস্ট থেকে সরিয়ে দেয়া হয় আর ইয়ানকে আনঅফিসিয়ালিভাবে সেই পোস্ট দেয়া হয়, যেটা হওয়া ইয়ানের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। হাউমিংয়ের বাবা মা অনেক খুশি হয়, ওকে একটা দামি হারও উপহার দেয়। মা ইয়ানকে অনেক ভালোবাসে। হাউমিংয়ের ছোট ভাই হাওচান একটু দুষ্টু স্বভাবের, ওকে সামলাতে ওনাদের অনেক কষ্টই হয়। প্রায় সময়ই স্কুলে মারামারিও করে। মা আজ ইয়ানকে বলে হাওচানের স্কুলে যেতে ঝামেলাটা দেখার জন্য। যেহেতু হাওচান প্রায় সময়ই ঝামেলা করে, বাবা মা চাচ্ছিল ওকে বিদেশে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে। হাউমিং বলে ও অনেক ছোট। হাওচান এসে সব কিছু শুনে অনেক রেগে যায়। ইয়ান ওর সাথে কথা বলতে আসলে হাওচান বলে, তুমি সবাইকে বলেছ আমাকে বিদেশে পাঠাতে, তাই না? তুমি আসার পর থেকেই হাউমিং আমার সাথে কম সময় কাটায়। ইয়ান বলে, আমি এটা কেন করব? তুমি তো আমার পরিবার, আমি তোমাকে ভালোবাসি। আর হ্যাঁ, তুমি যদি স্কুলে ঠিকঠাক মতো থাকো, আমি বাবা মাকে বলবো যেন তোমাকে বিদেশে না পাঠায়, আর হাউমিংও তোমার সাথে সময় কাটাবে। হাওচান বলে, এটা আবার তোমার নতুন ট্রিক। পরের দৃশ্যে বস ইয়ানকে বলে, জিন্দা গ্রুপ আমাদেরকে বড় এক প্রজেক্ট দিয়েছে তাদের সকল নিউজ কভার করার জন্য, আর সেটার জন্য তোমাকেই বাছাই করা হয়েছে। এ সময় জৌ নামের একটা লোক ইয়ানের সাথে দেখা করতে আসে। কয়েক বছর আগে ওদের দেখা হয়েছিল। অ্যাক্সিডেন্টালি জৌ ওর পরিবারের ব্যাপারেও জেনেছিল। সাধারণ বন্ধু হিসেবে ওদের মাঝে কথা হতো। বর্তমানে জৌ একটি মেডিকেল কোম্পানি শুরু করেছে। ও চাচ্ছিল ইয়ানের মাধ্যমে হাউমিং যেন ওর কোম্পানিতে ইনভেস্ট করে, কিন্তু ইয়ান জেনে ফেলে ওর কোম্পানি লোনে ডুবে আছে, প্রায় দেউলিয়া হতে চলেছে। এজন্য ইয়ান ওর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয় না। ও চায় না হাউমিংয়ের ক্ষতি হোক। এবার তো এই বেটা ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তুমি যদি আমার সাহায্য না করো আমি হাউমিংকে বলে দিব তুমি মিথ্যে বলে ওকে বিয়ে করেছ। মানে ইয়ান আরেকটা ঝামেলায় ফেসে গেল। পরদিন হাউমিং লিনকে ওদের সাথে লাঞ্চে ডাকে। খাবার শেষে দু বোন একসাথে ছিল। ইয়ান লিনের সাথে থাকলেও খুশি থাকে, কারণ ছোটবেলায়
বাবা মা ওর কেয়ার না করলেও লিন ওকে ভালোবাসত আর এখনও বাসে। পরদিন হাওচ্যানের হর্স রাইডিংয়ের প্র্যাকটিস ছিল। ইয়ান ওর সাথে এসেছে। হঠাৎ হাওচ্যান পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। ওকে হাসপাতালে আনা হয়। বাবা মা হাওমিং সবাই ওকে দেখতে আসে। যেহেতু ওনাদের কাজ ছিল তাই একটু পরই ওনারা চলে যায়। ইয়ান ওর কাছে থাকে। হাওচ্যানের অনেক রাগ হয় আর সব কিছু ছুটতে থাকে। ইয়ানকে চলে যেতে বলে। ইয়ান বলে আমি যাব না, পারলে আমাকে মারো। হাওচ্যান তো পায়ের ব্যথার কারণে ওর কাছেও আসতে পারে না, মানে ইয়ানও ওকে জ্বালাচ্ছিল। হাওচ্যান এবার ওকে অনেক জ্বালাতে থাকে। একবার বলে ফল খাবে, আরেকবার বলে গরম পানি আনতে, আবার ঠান্ডা পানি আনতে বলে। ইয়ান সব কিছু সহ্য করছিল। হঠাৎ হাওচ্যানের পেটে চাপ পড়লে ইয়ান বলে আবার নাটক করছো নাকি ডাক্তারকে ডাকবো? হাওচ্যান বলে আরে আমার হিসু পেয়েছে, অন্যদিকে ঘুরো। ওদিকে লিনের হাতের প্লাস্টারটা খোলা হয়। এখন ওদের দুজনের সম্পর্কটা আরও ভালো হয়েছে। এখানে ইয়ান হাওচ্যানের খেয়াল রাখছিল। ইয়ান ওকে ছবি ভিডিও দেখায়, দেখো তুমি কত ভালো হর্স রাইডিং করো। ওর অনেক প্রশংসা করে যেগুলো হাওচ্যানের ভালো লাগে। রাতের বেলা হাওমিং আসলে ইয়ান ধীরে ধীরে ওকে বলে তোমরা সবাই যে হাওচ্যানকে রেখে চলে যাও, ও খুবই কষ্ট পায়। আসলে হাওচ্যান ইচ্ছে করেই নিজের পায়ে ব্যথা পেয়েছে যেন তোমরা ওকে সময় দাও। বাচ্চাদের ছোটবেলাটা সুন্দর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। হাসি খুশি ছোটবেলা সারা জীবন মানুষকে হিল করে, কিন্তু একটা খারাপ ছোটবেলা হিল হতে সারা জীবন লেগে যায়। এই জন্য বাবা মাকেও বলো যেন হাওচ্যানকে বিদেশে না পাঠানো হয়। হাওচ্যান এই সব কিছু শুনতে পায়। এজন্য পরদিন থেকে হাওচ্যান ইয়ানের সাথে ভালো আচরণ করতে শুরু করে। ইয়ান খুশি হয়। এরপর ইয়ান বাবা মাকেও হাওচ্যানের ব্যাপারটা বলে যে ওর সাথে সময় কাটাতে ও তো এটাই চায়। এজন্য আজ সবাই হাওচ্যানের সাথে থেকে যায়। এতে তো হাওচ্যান অনেক খুশি। এসবে হাওমিং ইয়ানের উপর খুশি হয় আর ইয়ানকে একটি গাড়ি উপহার দেয়। ইয়ান বলে আমরা তো পরিবার, তাই এটা আমার দায়িত্ব। হাওমিং বলে তুমি যেমন জীবন চাও আমি তোমাকে সেটাই দিতে চাই। ইয়ান বলে আমি তো শুধু তোমাকেই চাই। এই যাও তো প্রতিনিয়ত ইয়ানকে হুমকি দিয়েই যাচ্ছিল। ইয়ান বলে আমি হাওমিংকে বলবো না তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে, তোমার যা ইচ্ছে করো। এখানে লিন ওর আগের রুমমেট ইয়াও আর গুয়ানের সাথে ডিনারে আসে। ওরা তিনজন ভালো বন্ধু হয়ে গেছে। এ সময় লিন ইমিংকে দেখে ইমিংয়ের কাছে চলে যায়। দুজন একসাথে ড্রিঙ্ক করে। ইমিং মাতাল হয়ে গেলে লিন কোনোভাবে ওকে সামলে বাড়ি নিয়ে আসে। এর উপর ইমিং তো বমি করে দেয়। লিন ওকে সামলাচ্ছিল। পরদিন এই ঘটনার জন্য ইমিং খুবই লজ্জা পাচ্ছিল। সিনটা খুবই ফানি ছিল। পরের দৃশ্যে জৌ ইয়ানের শ্বশুর বাড়িতেও চলে আসে ওকে হুমকি দেওয়ার জন্য। এমনকি হাওমিংয়ের সাথেও দেখা করে আর বলে আমি তো ইয়ানের বন্ধু, মানে প্রত্যেকটা জায়গাতেই ইয়ানকে জ্বালাচ্ছিল। ইয়ানকে চিন্তায় দেখে হাওমিং বলে আমি ভাবছি তোমার বন্ধু জৌয়ের বিজনেসে ইনভেস্ট করব। ইয়ান বলে করো না, আমার কাছে ওকে ঠকবাজ মনে হয়। জৌ পরদিন ইয়ানের উপর হামলা করে। লিন এসে ওকে বাঁচিয়ে নেয়। ইয়ান চিন্তায় পড়ে জৌকে বলে তুমি হাওমিংকে জ্বালাবে না, আমি তোমাকে টাকা দিব। পরের দৃশ্যে হাওমিংয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে কল করে বলে আপনি আপনার ওয়াইফকে যে গাড়িটা উপহার দিয়েছেন উনি সেটা বিক্রি করে দিয়েছে। এর মানে ইয়ান গাড়িটা বিক্রি করেই জৌকে টাকা দিয়েছে আর ওকে হাওমিংয়ের থেকে দূরে থাকতে বলে। জৌ তো রেগে যায়। ইয়ান ওকে চর মেরে বলে আর কিছু করলে আমি তোকে জেলে দিব। কিন্তু তখনই হাওমিং জৌকে কল করে বলে ওর কোম্পানিতে ইনভেস্ট করবে। জৌ তো সেই খুশি। ইয়ানের টাকাও নিল, এখন হাওমিংয়ের থেকে ইনভেস্টমেন্টও নিবে। ইয়ান কিছুই করতে পারে না। 4 মাস কেটে যায়। ইয়ান ভাবে ওই দিনের পর জৌ আর কখনো আমাকে জ্বালায়নি, কোথায় যেন গায়েব হয়ে গেল। হাওমিং ওকে একটা খবর দেখায়, দেখো জৌকে পুলিশ অ্যারেস্ট করেছে। ও নাকি অনেক মানুষের টাকা মেরে দিয়েছে, জুয়াতেও টাকা লাগাতো। তুমি ঠিক বলেছ, ও একটা ফ্রড। আর আমি অত টাকা ইনভেস্ট করিনি, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি ইনভেস্ট করার জন্য তোমার গাড়িটা বিক্রি করে দিয়েছ। ইয়ান চুপ হয়ে যায়। হাওমিং বলে আমাকে বলতে আমি তোমাকে টাকা দিতাম। এরপর হাওমিং ওর গাড়িটাও ফিরিয়ে আনে। ওর এত ভালোবাসায় দিন দিন ইয়ানের অনেক গিল্টি ফিল হচ্ছিল। ইয়ান ভাবে হাওমিংকে সব সত্যটা বলে দিবে আর বলে আমার একটা বান্ধবী মিথ্যে বলে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, এখন সেই সত্যগুলো তার স্বামীকে জানাতে চায়। হাওমিং বলে তোমার বান্ধবী কেন মিথ্যে বলেছে?
ইয়ান বলে ও ভেবেছিল তাহলে ওদের সম্পর্কটা ভেঙে যাবে, ছেলেটা ওকে বিয়ে করবে না। হাওমিং বলে ওদের সম্পর্কটা এখন কেমন আছে? ইয়ান বলে ভালো। হাওমিং বলে তাহলে তোমার বান্ধবীকে বলে দিও শুধু শুধু কিছু কথা বলে সম্পর্কটা নষ্ট না করতে। এসব শুনে ইয়ান চুপ হয়ে যায়। হাওমিং বলে অন্যের ঝামেলা নিয়ে চিন্তা করো না, এটা দেখো, জিয়াং কোম্পানির মালিকের ছেলে লিয়াং আর মেয়ে ইউন আগামী সপ্তাহে এখানে আসবে। আমরা তাদেরকে ইনভাইট করব। মিস ইউনকে ইমপ্রেস করতে আমাকে সাহায্য করো, এই শেয়ার হোল্ডারদের আমাদের লাগবেই। পরের দৃশ্যে সোজা সেই পার্টির রাত চলে আসে। মিস ইউন একটু বিজনেস লেডি স্বভাবের, ওর ছোট ভাই লিয়াং বিজনেসেও ভালো আর একটু প্লেবয় স্বভাবের। ফাংলেইয়ের বাবার সাথেও ওদের সম্পর্ক ভালো। ফাংলেই লিয়াংয়ের সাথে কথা বলছিল। হাওমিংকে দেখে ফাংলেই বলে জানো, টমেটো সসের সাথে মধু মেশালে একটা টনিক হয় যেটা হ্যাংওভারে সাহায্য করে। এই দেখে হাওমিংয়ের মনে পড়ে লন্ডনে থাকা সময় ওর গার্লফ্রেন্ড ফাং ইউ এভাবেই টনিক বানাতো। ফাং ইউ হলো ফাংলেইয়ের বড় বোন, আর হাওমিংয়ের রিয়াকশন পেতেই ও এটা করল। হাওমিং এসে বলে আমি এখানে বিজনেসের জন্য এসেছি, তাই কোনো ঝামেলা করবে না। যাই হোক, হাওমিং মিস ইউনের সাথে দেখা করে। তখনই ইয়ান কাজ থেকে এখানে আসে, এজন্য ও কাজের পোশাক পরা ছিল। মিস ইউন বলে তুমি তো কাজ নিয়ে খুবই সিরিয়াস, চলো তোমাকে একটা ড্রেস দিচ্ছি। ইয়ান রেডি হওয়ার পর মিস ইউন বলে তোমার উপর আমি খুবই ইমপ্রেস হয়েছি। আমি যখন নিউজ অ্যাঙ্কর ছিলাম তোমার মতোই ছিলাম। ইয়ান ওনাকে একটা ডায়েরিও উপহার দেয় যেখানে ওনার কাজের সকল ছবি ছিল। ইয়ান বলে আসলে আপনি আমার আইডল ছিলেন, আপনাকে দেখেই আমি নিউজ অ্যাঙ্কর হওয়ার স্বপ্ন দেখেছিলাম। যদিও পোশাকটা পরে এসেছি আপনাকে ইমপ্রেস করতে, তবে এই উপহারটা আমি আপনাকে মন থেকে দিলাম। মিস ইউনও ওর উপর ইমপ্রেস হয় আর ওদের সাথে কাজ করতেও রাজি হয়ে যায়। এদিকে ফাংলেই মাতাল হয়ে ওর অবস্থা খারাপ। হাওমিং এটা দেখে হানকে ডেকে বলে ওকে নিয়ে যেতে। ফাংলেইয়ের খুবই রাগ হচ্ছিল যে ও হাওমিংকে পাচ্ছে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লন্ডনে থাকার সময়ই ফাংলেই হাওমিংকে পছন্দ করত। যেহেতু ওর বোন আর হাওমিং ডেট করত, এজন্য ও আর হাওমিংকে কনফেস করার সুযোগ পায়নি। আর এসব কিছুর ব্যাপারে হাওমিং ইয়ানকে কিছুই জানায়নি। পরদিন জিয়াং কোম্পানির সাথে ওদের ডিলটা ফাইনাল হয়ে যায়। পুরোটাই ইয়ানের জন্য সম্ভব হয়েছে। এজন্য হাওমিং আবারও ওকে উপহার দেয়, মানে ইয়ানের জন্য কিছু পেলেই ও ইয়ানকে উপহার দিত। ব্যাপারটা ইয়ানের আজব লাগে, ও তো শুধু হাওমিংয়ের থেকে ভালোবাসা চায়। কিছুদিন পর ইয়ানের জন্মদিন আসে। হাওমিং ওর জন্য জামা আর ফুল পাঠায় আর সন্ধ্যায় স্টুডিওতে আসতে বলে। হাওমিং ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, কিন্তু তখনই ফাংলেই আবারও ওকে ধমকে দেখা করতে ডাকে। তুমি আমার কাছে না থাকলে আমি মরে যাব। মানে এত বিরক্তিকর একটা ক্যারেক্টার, দেখলেই রাগ উঠে। ওদিকে ইয়ান স্টুডিওতে গিয়ে দেখে হাওমিং ওকে সারপ্রাইজ দিতে সুন্দর করে সব কিছু সাজিয়েছে। হাওমিং যেহেতু ফাংলেইয়ের সাথে ছিল, হাওমিং আর এখানে আসতে পারে না। অনেক রাত করে বাড়ি ফিরে আর ইয়ানকে বলে ইমার্জেন্সি একটা কাজ চলে এসেছিল। ইয়ান বলে ইটস ওকে। হাওমিং ওয়াশরুমে এসে ওর এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারেই ভাবছিল। ওর এক্স গার্লফ্রেন্ড ফাং ইউ সমুদ্রে ডাইভিং করতে গিয়ে মারা গিয়েছে। তখন থেকেই ফাংলেই ওর কাছে থাকার চেষ্টা করে। পরের দৃশ্যে দেখি এক এমপ্লয়ি কোম্পানিতে ফ্রড করেছে, এজন্য হাওমিং তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। উনি এসে অনুরোধ করতে থাকে এই বয়সে আমাকে চাকরি থেকে বের করবেন না, আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে যাবে। হাওমিং রাজি হয় না। লোকটি রেগে চাকু দিয়ে ওর উপর হামলা করতেই যাচ্ছিল। ইয়ান জলদি হাওমিংকে বাঁচাতে গিয়ে নিজেই ব্যথা পেয়ে যায়। হাওমিং একবার ওর দিকে তাকায় আর আবারও ওকে একটা উপহার দেয়। হাওমিং একটা বিজনেস ডিল পাওয়ার জন্য ফাংলেইয়ের বাবার সাথে দেখা করে। ফাংলেই ইদানিং কাজে মনোযোগ দিচ্ছিল, এজন্য হাওমিং ওর উপর খুশি হয় আর ওকে বাড়িতেও এগিয়ে দেয়। ফাংলেই খুশি হয়ে যায়, ও ভাবে হাওমিং ওকে পছন্দ করতে শুরু করেছে। ইদানিং হাওমিং ফাংলেইয়ের সাথে একটু বেশি সময় কাটাচ্ছিল। ব্যাপারটা ইয়ানের খারাপ লাগে। হাওমিং তো ফাংলেইয়ের বাবার সাহায্যে অন্য এক কোম্পানির সাথেও ডিল করতে চাচ্ছিল। আজ রাতেও হাওমিং ফাংলেইকে বাড়িতে এগিয়ে দেয়। ফাংলেই ওকে কাছে টেনে নেয়, মানে ওকে সেডিউস করার চেষ্টা করছিল। তখনই হাওমিংয়ের কাছে কল আসে, জানতে পারে ফাংলেইয়ের বাবার সাহায্যে ওই বিজনেস ডিলটা পেয়ে গেছে। এজন্য হাওমিং চলে যাচ্ছিল।
ফাংলেই রেগে বলে, তাহলে তুমি এই কয়েকদিন আমাকে ব্যবহার করেছ? হাউমিং বলে, না তো, তোমাকে শান্ত রাখার জন্যই এসব করেছি। আর লয়ার হানকে ফাংলেইকে সামলাতে বলে চলে যায়। লয়ার হানও হাউমিংয়ের হয়ে কাজ করে। এই শুনে ও আরও রেগে যায়। ও ভেবেছিল হান ওর বন্ধু। হাউমিং বাড়ি ফিরলে ইয়ান আজও সত্যটা বলতে চায়। হাউমিং বলে, সেটা শুনে আমি যদি খুশি হই তাহলে বলো, আর না হয় দরকার নেই। ইয়ান চুপ হয়ে যায়। পরদিন ইয়ান হাউচ্যানকে স্কুল থেকে আনতে যায়। ও এখানে ফাংলেইকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ফাংলেই বলে, কারণ হাউচ্যানের উপর আমার অধিকার আছে। ও আমার বড় বোনের ছেলে। ইয়ানের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। ফাংলেই বলে, কেউ হয়তো তোমাকে সত্যটা বলেনি। হাউচ্যান হাউমিংয়ের ছোট ভাই না, নিজের ছেলে। লন্ডনে থাকার সময় আমার বোন আর হাউমিং ডেট করত। 19 বছর বয়সেই আমার বোন প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। ওনাদের পরিবারের সুনাম নষ্ট হবে দেখেই হাউমিংয়ের বাবা মা হাউচ্যানকে নিজেদের ছেলে হিসেবে বড় করেছে। আর তুমি কি ভেবেছ হাউমিং তোমাকে ভালোবাসে? তুমি চালাক, বিজনেসে ভালো, এজন্যই তোমাকে বিয়ে করেছে, যেন হাউমিংয়ের ব্যবসায় সাহায্য হয়। এসব শুনে ইয়ানের পায়ের মাটি সরে যায়। এরপরও ও বলে, হাউমিংয়ের থেকে না শোনা পর্যন্ত আমি এসব বিশ্বাস করি না। ফাংলেই বলে, তোমার জন্মদিনের দিনেও তো হাউমিং আমার সাথেই ছিল, জানো তুমি। এবার ইয়ানের খারাপ লাগে। তখনই হাউচ্যানের স্কুল ছুটি হয়। ইয়ান হাউচ্যানকে দেখে তাকিয়ে থাকে। বাড়ি ফিরে ইয়ান দেখে হাউমিং খাবার বানাচ্ছে। ইয়ান সোজা বলে, আজ ফাংলেই হাউচ্যানকে নিতে এসেছিল। ও আমাকে বলেছে হাউচ্যান নাকি তোমার ছেলে। এটা কি সত্য? হাউমিং প্রথমে চুপ হয়ে যায় আর বলে, হ্যাঁ, হাউচ্যান আমারই ছেলে। আমি না তোমাকে বলেছি এমন কিছু বলতে না যার জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে? ইয়ানকে বলে, তুমি কেন আমাকে মিথ্যে বললে? তখনই হাউমিং ওর পরিবারের সবার ব্যাপারে তথ্য বের করে বলে, তুমি কি ওই অবস্থায় আছো যে আমাকে প্রশ্ন করবে? তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি, যে তুমি একটা ভণ্ড। প্রথম দেখাতে তোমার চার্মিং পার্সোনালিটি দেখে আমার তোমাকে ভালো লেগেছে। তুমি সব কিছু ভালো মতো সহ্য করতে পারো, একদম আমার টাইপের। আমি যদি ভালো ব্যাকগ্রাউন্ডের কোনো মেয়েকে বিয়ে করতাম, তারা এসব সহ্য করতো না, আমার ছেলেকেও মেনে নিত না। আর তোমার ক্যারিয়ার নিউজ অ্যাঙ্কর, আমার বিজনেসেও সাহায্য করতো, এজন্যই তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি তো কি হয়েছে? আমি তো তোমাকে সব কিছুই দিয়েছি। তোমার বোনের এক্স তাও যখন তোমার সাথে ঝামেলা করতে এসেছিল, আমি ওর কাজের জায়গা থেকে চাপ দিয়েছি, ওকে ফিরে যেতে বাধ্য করেছি। আর যাও তোমাকে ব্ল্যাকমেল করতো, থ্রেট করতো, এজন্য আমি ওকে পুলিশে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেছি, এজন্য তোমার সিক্রেট লুকিয়ে রাখতেও আমি সাহায্য করেছি। এজন্য তুমি শুধু একটা পারফেক্ট ওয়াইফের অভিনয় করো, আমার ফ্যামিলির সাথে ভালো মতো থাকবে, আর আমি হাজব্যান্ড হিসেবে তোমার ক্যারিয়ার বুস্ট করে যাব। ভালোবাসার মানুষের এই রূপ দেখে ইয়ানের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। হাউমিং বলে, এভাবে তাকিও না, তুমিও তো আমার কাছে আমার ওয়াইফ হতেই এসেছিলে, যেন আমার সম্পত্তি, আমার কানেকশন, পাওয়ার এসব পেতে পারো। কিন্তু ইয়ান তো সত্যি ওকে ভালোবাসে। ও বলে, তুমি আমার জন্য যা যা করেছ সব কিছুই মিথ্যে, তুমি কি কখনোই আমাকে সত্যিকার ভালোবেসেছিলে? হাউমিং বলে, যখন থেকে আমি জেনেছি তুমি একটা ঠকবাজ, আমি কখনোই তোমার প্রেমে পড়িনি। এসব শুনে ইয়ান অনেক কষ্ট পায়। ও একা একা হাঁটতে থাকে। একটু পর হাউমিং এসে বলে, ভালো করে ভেবে দেখো, তুমি যদি ডিভোর্সের কথা ভাবো, তুমি সব কিছুই হারাবে, লাক্সারি লাইফ, তোমার সব কিছু। 2 দিন পর আমাদের নতুন প্রজেক্ট লঞ্চ হবে, তো উল্টাপাল্টা কিছু করো না, যেন আমাদের পরিবার আর বিজনেসের কোনো সমস্যা না হয়। ইয়ান পুরো স্তব্ধ হয়ে যায়। পরদিন ইয়ান সুন্দর করে হাউমিংয়ের জন্য ডিনার রেডি করে আর বলে, আমি যা করেছি এর জন্য আমি সত্যিই ক্ষমা চাচ্ছি। হাউচ্যানকে আমি নিজের ছেলের মতোই আদর করব, তোমার পরিবারের সাথেও আগের মতোই থাকব, আমার ক্যারিয়ারেও ভালো করব, যেন তোমার বিজনেসে সাহায্য করতে পারি। আমার ভালোবাসা তোমার জন্য সত্য, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি দোষ করেছি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। আমরা কি আবারও সব কিছু নতুন করে শুরু করতে পারি না? আমি সত্যিই তোমাকে ভালোবাসি হাউমিং। তবে হাউমিং বলে, তুমি আমার সম্পত্তি, আমার নাম, পাওয়ার চাও, সেগুলো নিয়েই থাকো। একবার আমাকে বোকা বানাতে পেরেছ, আর পারবে না। মানে ও ইয়ানকে বিশ্বাস করে না যে ইয়ান সত্যি ওকে ভালোবাসে। ইয়ান অনেক কাঁদে। পরদিন কোম্পানির নতুন প্রজেক্ট লঞ্চের ইভেন্ট ছিল। হাউমিং বারবার ইয়ানকে মুখে হাসি আনতে বলছিল,
যেন ওরা একদম পারফেক্ট একটা কাপল। রাতে দুজন এভাবে শুয়েছিল। হাউমিং বলে, তোমার আজকের অভিনয় খুবই খারাপ ছিল। আগামীকাল এক চ্যারিটি গালা আছে, আজকের মতো কালকের অভিনয় যেন না হয়। এ সময় ফাংলেই ওকে ডাকে। ইয়ান বলে, তুমি এখন কোথায় যাবে সেটা জানার অধিকার কি আমি রাখি? হাউমিং বলে, আমি যেটুকু জানাতে চাই সেটুকু ছাড়া আর কিচ্ছু জানার অধিকার তোমার নেই। বেচারি চুপ হয়ে যায়। হাউমিং ফাংলেইয়ের কাছে আসে। ফাংলেই বলে, আমার মেসেজ কলের জবাব কেন দাও না তুমি? আর সুসাইড করার ধমকি দেয়। হাউমিং বলে, ঠিক আছে করো, আমি বসে আছি। ফাংলেই ওর উপর চিল্লাতে থাকে। হাউমিং হানকে বলে ওকে সামলাতে, আর চলে যায়। এদিকে লিন আর ইমিং ভালো সময় পার করছিল। ইমিংও এখন লিনকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলা ওরা চ্যারিটি গালাতে আসে। আজ ইয়ান মুখে হাসি রাখে। ও তো ফাংলেইকে টেনে কাছে বসায়। হাউমিং বুঝতে পারছিল না ইয়ান এসব কেন করছে। একটা আংটি নিলামে তোলা হয়। প্রথমে সবাই 70 থেকে 80,000 দাম বলছিল। হঠাৎ করে ইয়ান 1 মিলিয়ন বলে দেয়। এর ফলে আংটির দাম বাড়তে থাকে। শেষে ইয়ান 3 মিলিয়নে আংটিটা কিনে ফেলে, যেটার টাকা হাউমিং দিবে। এরপর ও ফাংলেইকে বলে আংটিটা পছন্দ হয়েছে, আর বিয়ের আংটি দেখিয়ে বলে, কিন্তু এটা আমি তোমাকে দিতে পারবো না, তবে এটা রাখতে পারো, যেটা ও 3 মিলিয়ন দিয়ে কিনলো। আর ওকে জোর করে আংটিটা পরিয়ে দেয়। ও বলে, লিমিট ক্রস করো না। ইয়ান বলে, কেন? তুমি তো বলেছ হাসি খুশি থাকতে। মানে ইয়ান হাউমিংকে একটু শিক্ষা দিল। ইয়ান আবারও কাজে ফেরে। নানু ওকে টিভিতে দেখেই বুঝতে পারে ওর মনটা ভীষণ খারাপ, তাই ওকে কল করে। ইয়ান কাঁদছিল, তবে ওর নানুকে বুঝতে দেয় না। অন্যদিকে হাউমিংয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে জানায়, মিস ইয়ান ডিভোর্সের লয়ার খুঁজছে। হাউমিং বলে, ও আমাকে ডিভোর্স দিবে না, আর না হয় ও সব কিছু হারাবে। কারণ ওর কথা, ইয়ান তো সম্পত্তির জন্যই ওর কাছে এসেছিল। রাতের বেলা ইয়ান ঠিকই ডিভোর্স এগ্রিমেন্ট নিয়ে চলে আসে আর বলে, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। হাউমিং অবাক। ভেবে দেখো, তুমি কিন্তু সব কিছু হারাবে, ডিজাইনার ড্রেস, পাওয়ার, কানেকশন, সব কিছু। ইয়ান বলে, এগুলো কখনোই আমার ছিল না, তোমার একটা পয়সাও আমি নিব না। হাউমিং বলে, তোমার চাকরিটাও কিন্তু কেড়ে নিতে পারি। ইয়ান বলে, ফাংলেইয়ের সাথে তোমার কী কাহিনী সেগুলো আমি পাবলিক করতে পারি, এজন্য ভালো হয় শান্তমতো ডিভোর্সের কাজটা করো। আর হ্যাঁ, 8 তারিখে ডিভোর্স কোর্টে দেখা হবে। পরদিন ইয়ান ওর পুরনো অ্যাপার্টমেন্টটা ভাড়া নেয়। ওদিকে হাউমিংয়ের ঘরটা ইয়ানকে ছাড়া পুরো ফাঁকা। ও ভাবেনি ইয়ান ওকে ডিভোর্স দিবে। ও রেগে ওদের বিয়ের ছবিটার উপর আরেকটা ছবি রেখে দেয়। এদিকে ইমিং একটা সার্জারি নিয়ে খুবই চিন্তায় ছিল। তখনই লিন আসে আর ওকে এভাবে দেখে ওর মন ভালো করার জন্য বাহিরে নিয়ে যায়। দুজন একসাথে অনেক মজা করে। এতে করে ইমিংয়ের মনটাও হালকা হয় আর সার্জারির জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। ইয়ান ওর লাক্সারি জীবনের সব কিছুই পেছনে ছেড়ে আসে। ওর রাইভাল শিউই ওকে ডিভোর্স লয়ারের সাথে দেখে ফেলে। এই আকাইম্মার আর কি কাজ, পুরো অফিসে এই খবরটা ছড়িয়ে দেয়। ওদিকে ফাংলেই হাউমিংকে বাবার কথা বলে ডাকে। হাউমিং ওকে একা দেখে রেগে চলেই যাচ্ছিল। ফাংলেই বলে, তোমার আর ইয়ানের তো ডিভোর্স হয়েই যাচ্ছে, এখন সমস্যা কি? তখনই এখানে ইয়ান চলে আসলে ফাংলেই ইচ্ছে করে হাউমিংয়ের আরও কাছে যায়। ইয়ান এসে ফাংলেইকে এক চড় মেরে বলে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুমি এখনও বাহিরের একটা মেয়ে। ফাংলেই রেগে ওর পিছু যেতে নিলে হাউমিং ওকে আটকে দেয়। ইয়ান বুঝতে পারে ডিভোর্সের ব্যাপারটা পুরো অফিসে ছড়িয়ে গেছে। শিউই এসে তো ওকে অপমান করে। ইয়ান কিছুই বলে না। বস ওকে কিছু বলার আগেই ইয়ান ওর এই স্বপ্নের চাকরিটা ছেড়ে চলে আসে। এরপর ইয়ান ওর শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায় ওর মিথ্যে বলার জন্য। তবে আপনাদের জন্য আমি যা করেছি তা আমার মন থেকেই ছিল, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, চিন্তা করবেন না, আমি সবাইকে বলবো আমি বিজনেস শুরু করব, যেন আপনাদের বিজনেসে কোনো ক্ষতি না হয়। ইয়ান চলে যাচ্ছিল, এতে হাউমিংয়ের মায়েরও খারাপ লাগছিল। হাউমিং ঘরে বসে ইয়ানের কথাই ভাবছিল যে ইয়ান কিভাবে ওর পাশে থাকতো। হয়তো হাউমিংও এখন ইয়ানের কমতিটা বুঝতে পারছে। পরদিন ইয়ানের ঘরের পানির পাইপটা নষ্ট হয়ে যায়। ইমিং এসে এটা দেখে ওর সাহায্য করে। ওর কাপড় ভিজে গিয়েছে, এজন্য ইয়ান ওকে ওয়াশরুমে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে বলে। তখনই হাউমিং এখানে আসে ডিভোর্স এগ্রিমেন্ট দেওয়ার জন্য। ইয়ান বলে, ঠিক আছে, আমি সাইন করে পাঠিয়ে দিব। হাউমিং বলে, আমি আজ ফ্রি আছি, তাই চলো শর্তগুলো একসাথে দেখি। আর ওর ঘরে ঢুকে পড়ে। ও আশেপাশে দেখছিল।
তখনই ইমিং ওয়াশরুম থেকে বের হয়। ইমিং ওদের একা ছেড়ে চলে যায়। ইয়ান বলে, তুমি আবার ভুল বোঝো না। হাউমিং বলে, আমি জানি ও তোমার বোনের বয়ফ্রেন্ড। ইয়ান বলে, বাহ, তোমার তো বিজনেসম্যান না হয়ে স্পাই হওয়ার দরকার ছিল। 8 তারিখে ওরা কোর্টে আসে ডিভোর্সের জন্য। লয়ার বলে, কুলিং পিরিয়ড 1 মাস পর আবারও দেখা করবে, তখনও যদি তোমরা ডিভোর্স চাও তাহলেই ডিভোর্স হবে, মানে ডিভোর্সের জন্য ওদেরকে 1 মাস অপেক্ষা করতে হবে। পরের দৃশ্যে ওদের ঘরে হাওচ্যান তো ইয়ানকে ছাড়া খেতেও চাচ্ছিল না। এরপর মাও খাবার ছেড়ে উঠে যায়। এরপর বাবা, মানে ইয়ানকে ছাড়া ওদের পরিবারটা যেন ভাঙতে চলেছে। রাতে হাউমিং হাওচ্যানের ডায়েরিটা দেখে, যেখানে ও ইয়ানের ব্যাপারে লিখেছে যে ইয়ান ওকে কতটা আদর করত। হাউমিং ইয়ানের কমতিটা অনুভব করে। ইয়ান সত্যি ওদের পরিবারটাকে আগলে রেখেছিল। পরদিন ইয়ান কাজ খুঁজতে শুরু করে। জিন্দা গ্রুপে হাউমিংয়ের বোর্ড মেম্বার হওয়ার জন্য ভোট হচ্ছিল। 6 জন ওর পক্ষে আর 6 জন ওর বিপক্ষে ভোট দেয়। এবার ফলাফল ওর বাবার উপর নির্ভর। হাউমিংয়ের বাবা শুনেছে কোম্পানিতে কিছু বোর্ড মেম্বাররা হাউমিংকে নিয়ে কথা বলছে। শুনেছি হাউমিংয়ের তো ডিভোর্স হতে যাচ্ছে, লন্ডনে থাকার সময়ও নাকি কি করেছে। ওর মতো ছেলেকে বোর্ড মেম্বার বানাতে চাই না। এসব মনে করে বাবা হাউমিংয়ের বিরুদ্ধে ভোট দেয়। হাউমিং খুবই কষ্ট পেয়ে বাবাকে বলে, উনি কেন এমনটা করলো। বাবা বলে, কারণ তোমার জন্য কোম্পানির রেপুটেশন খারাপ হচ্ছে। বিদেশে পড়াশোনা করতে গিয়ে কি করেছ, এখন আবার একটা ধোঁকাবাজ মেয়েকে বিয়ে করেছ। এজন্য আমি তোমাকে বোর্ড মেম্বার বানাতে পারবো না। ভালো হয় চ্যাংনাম নামের ছোট্ট শহরে যাও, সেখানে থেমে থাকা প্রজেক্টটা সামলাও, সফল হয়েই ফিরে আসবে। ওদিকে ইয়ান অনেক খুঁজে টুজেও কোনো কাজ পাচ্ছিল না। শেষে একটা লাইভ স্ট্রিম কোম্পানিতে চাকরি পায়। ও সেটা করতে রাজি হয়ে যায়। ইয়ান তো ছিল প্রফেশনাল অ্যাঙ্কর, এই কাজে ও খাপ খাওয়াতে পারছিল না। এরপরও নিজের সর্বোচ্চ চেষ্টা করে। অন্যদিকে হাউমিং ওর বাবার বলাতে ওই ছোট্ট শহরে পৌঁছায়, যেখানে ওকে ছোট্ট একটা অফিস আর থাকার জায়গা দেয়া হয়। এখানের কাজের অবস্থা খুবই খারাপ, কারণ এখানের ম্যানেজার হি প্রজেক্টের টাকা নিজে খেয়ে ফেলছিল। হাউমিং আর ইয়ান দুজনের কাজে চেষ্টা করে যাচ্ছিল। হাউমিং ইয়ানকে মিস করছিল। লিন ইয়ানের লাইভ দেখে ইয়ানের কাছে আসে। পুরো ব্যাপারটা জানতে পেরে লিনের ওর জন্য খারাপ লাগে। ওদিকে হাউমিং বুঝতে পারে ম্যানেজার হি আসলে খারাপ। উনি সকল টাকা মেরে কাজ ঠিকমতো করাচ্ছিল না। প্রথমে হাউমিং শ্রমিকদেরকে ঠিকমতো বেতন দেয়, যেন ওনারা ঠিকমতো কাজ করে। হাউমিংয়ের সেক্রেটারি ইয়ানের লাইভ দেখে ব্যাপারটা হাউমিংকে জানায়। হাউমিং ইয়ানের লাইভ দেখছিল যে ও কতটা পরিশ্রম করছে। এ সময় হাউমিং দেখে একটা আইডি ইয়ানের লাইভ থেকে অনেক অর্ডার করছে। হাউমিং জেলাস হয়ে নিজেও অনেক অর্ডার করতে থাকে। মানে সে ভাবতো সে ইয়ানকে ভালোবাসে না, আর দেখো এখন কিভাবে ইয়ানকে দেখেছে। যাই হোক, ইয়ানের বস ওকে বলে যে তোমার লাইভ থেকে সবচেয়ে বেশি অর্ডার করেছে সে তোমার ফ্যান, তোমার সাথে দেখা করতে চায়। যদিও ব্যাপারটা রিস্কি, ইয়ান ওর কাজ রক্ষা করতে তার সাথে দেখা করতে যায়। তবে সে আর কেউ না, হাওচ্যান ছিল। ইয়ান অবাক, তুমি এতগুলো কেন কিনেছ, সেগুলো কি করেছ? হাওচ্যান বলে, আমি তো তোমাকে সাপোর্ট করেছি, আর ভাইয়া এক অনাথ আশ্রম চালায়, আমি খাবারগুলো সেখানে দিয়ে দিয়েছি। ইয়ান ভাবে হাওচ্যান কতটা স্মার্ট, আর বলে এরকমটা আর করো না। হাওচ্যান বলে, আমি তোমাকে অনেক মিস করি, মাও তোমাকে মিস করে, ভাইয়ারও মনটা খারাপ, তুমি ঘরে ফিরে আসো। ভাইয়া কি তোমাকে বকেছে? আমি মাকে বলবো ভাইয়াকে পিটাতে। ইয়ান বলে, এমনটা না, আমি কাজে ব্যস্ত, তুমি কখনো আমাকে মিস করলে ডিরেক্ট আমাকে কল করো, আমি তোমার কাছে চলে আসব। এই শুনে হাওচ্যান খুশি হয়ে যায়। ওদের কোম্পানির 5 বছর উপলক্ষে এক জায়গায় মেলা রাখা হয়। সেখানে ইয়ান গ্রোসারি আইটেমের লাইভ করছিল। ফাংলেই এটা দেখে হাউমিংয়ের মায়ের কাছে যায়। উনি এ সময় বান্ধবীদের সাথে গল্প করছিল। ফাংলেই ইচ্ছে করে সবাইকে সেখানে নিয়ে যায় ইয়ানকে অপমান করতে। মা ইয়ানকে দেখে বুঝতে পারে এই বেয়াদব মেয়ে কেন ওনাদের এখানে এনেছে। ইয়ান মাকে দেখে থমকে যায়, কিন্তু নিজের কাজ চালিয়ে যায়। ওনার খুবই খারাপ লাগে। ওনার বান্ধবীরা তো ইয়ানকে ছোট করে কথা বলছিল, এই তোমার বৌমার বিজনেস। হাউমিংয়ের মা বলে, আমার বৌমা কঠোর পরিশ্রম করছে, এখানে খারাপের কি আছে? তোমরা এই পর্যায়ে কিভাবে এসেছ? তোমার স্বামী তো আগে রাজমিস্ত্রি ছিল। 20 বছর আগে আমার স্বামী একজন কন্ট্রাক্টর ছিল। আমি নিজে সকল স্টাফদের জন্য খাবার বানাতাম। ধরেই আমরা এখানে চলে আসিনি, তো আমি আমার বৌমাকে নিয়ে গর্ব করি।
মানে উনি ইয়ানকে অনেক ভালোবাসে আর মিষ্টি করে ওকেই দেখছিল। উনি ড্রাইভারকে বলে এখান থেকে 100 প্যাকেট করে সব কিছু অর্ডার করতে তাদের স্টাফদের দেওয়ার জন্য। মানে উনি সবসময় ইয়ানকে সাপোর্টও করে। রাতে ওদের কাজ শেষে জিনিসপত্র গুছাচ্ছিল, তখনই এখানে হাওমিং আসে ইয়ানকে দেখতে। ইয়ান ওকে খেয়াল করে আর বলে কেন এসেছ? হাওমিং বলে তোমার রিজাইন করার দরকার নেই, নিউজ অ্যাঙ্কর কাজই তোমাকে মানায়। ইয়ান বলে আমি একদমই ঠিক আছি। হাওমিং বলে তুমি আমার ওয়াইফ হিসেবে তোমার খরচ দেওয়ার দায়িত্ব আমার। ইয়ান বলে দরকার নেই, আমি শত শত মিথ্যে বলেছি, এখন আমি যা ফেস করছি তা এর ফল। আমি শুধু আমার আগের ভুলগুলো শুধরে নতুন করে সব কিছু শুরু করতে চাই। আমরা তো ডিভোর্স নেওয়ার ডিসাইড করে ফেলেছি, এজন্য আমরা এখন অচেনা মানুষ। এই বলে চলে যায়। হাওমিং ওকে দেখতেই থাকে। হ্যাঁ, ও ইয়ানকে ভালোবাসে। ইয়ান দূরে যাওয়ার পরই ও সেটা বুঝতে পেরেছে। পরদিন ইয়ানের বস ওকে বলে আমি জানতে পারলাম জিন্দা গ্রুপের চেয়ারম্যানের ওয়াইফ তোমার শাশুড়ি। তুমি কিন্তু তোমার শাশুড়ির মাধ্যমে আমাদের সেলস বাড়াতে পারো। ইয়ান এতে রাজি হয় না আর মাসের স্যালারিটা চায়। এই ব্যাটা তো রেগে যায় আর এত খারাপ ওকে খুবই কম টাকা দেয়। ইয়ান সেটুকু নিয়েই চাকরিটা ছেড়ে দেয়। এরপর ইয়ান লিনের কাছে আসে। এ সময় লিনের বান্ধবী গুয়ান কল করে বলে ইয়াও ওর ফ্যাশন ডিজাইন কম্পিটিশনে হেরে গেছে, ও কাঁদছে। লিন ইয়ানকে নিয়ে সেখানে আসে। ওরা ইয়াওকে সান্ত্বনা দিচ্ছিল। ইয়াও ঐতিহ্য কাপড় নিয়ে ডিজাইন করে। ইয়ান ওর সকল ডিজাইনগুলো দেখে আর ওর প্রশংসা করে। ইয়াওয়ের কাছে টাকা নেই, এজন্য ওর সামনে এগোতেও পারছিল না। ইয়ানের মাথায় একটা আইডিয়া আসে আর সবার সাথে শেয়ার করে আমরা একটা বিজনেস শুরু করতে পারি। আমার কাছে 1.5 মিলিয়ন টাকা আছে, এটা দিয়ে শুরু করব। ইয়াও ওর ড্রেস ডিজাইন করবে, গুয়ান তো লাইভ স্ট্রিম করে, ও হবে মডেল, লিন তো মেকআপে ভালো, আর আমি বিজনেস প্ল্যান করব। এবার ওরা 4 জন মিলে পরিশ্রম শুরু করে দেয় নিজেদের ব্র্যান্ড দাঁড় করার জন্য, যার নাম দেয় ইয়ান স্টুডিও। প্রথমে ওরা একটা শর্ট ভিডিও ছাড়ে। ব্যবসা শুরু করা এতটাও সহজ না, প্রথমে তেমন রেসপন্সও আসে না। ইমিংও ওদের বানানো জামা পরে ওর কলিগদের বলছিল ওদের পেজটা ফলো করতে। পরের দৃশ্যে তাওকে দেখি ও আবারও লিনকে মানাতে আসে। তখনই ইমিং এসে বলে লিন তোমার সাথে সব শেষ করে দিয়েছে, এরপরও কেন ওকে জ্বালাচ্ছ? তাও বলে তুমি আমাকে কথা শোনাচ্ছ, যেখানে তুমি নিজেই প্রকাশ করতে পারো না তুমিও লিনকে পছন্দ করো। এবার ইমিং বলে দেয় হ্যাঁ, আমি লিনকে পছন্দ করি। যা শুনে ওরা দুজনই অবাক। লিন তো লজ্জা পাচ্ছিল আর বলে আমি বুঝতে পেরেছি, তাওকে চুপ করাতেই তুমি এটা বলেছ। ইয়ান স্টুডিওতে ওরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। ওদের টাকা শেষের পথে, এখন ব্যবসার জন্য ওদের ইনভেস্টর লাগবে। অন্যদিকে এখানের ম্যানেজার হি হাওমিংকে তাড়ানোর জন্য গুন্ডা পান্ডা নিয়ে আসে, যারা এখানে ইনভেস্ট করেছিল। কিন্তু হাওমিং নিজের চালাকির মাধ্যমে সেই গুন্ডাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেয় আর তাকে আবারও ইনভেস্ট করাতে রাজিও করে ফেলে। পরদিন হাওমিং ম্যানেজার হিকে ডাকে আর বলে তোমাকে ফায়ার করা হচ্ছে। আমি ভালো করেই জানি তুমি আমাদের কোম্পানির টাকা নিয়ে জুয়াতে লাগাতে, এখানে কাজ করাতে না। বাঁচতে চাইলে এটা বলো তোমার বস আসলে কে। এর মানে হাওমিং জানে বড় কেউই ম্যানেজার হিয়ের সাথে মিলে আছে। এখানের মামলাটা সামলে হাওমিং ফিরে এসে বাবাকে সবটা জানায় আর কে কে এর সাথে জড়িত সেগুলোর লিস্টও দেয়। অন্যদিকে ওদের কোম্পানিরই একজন শেয়ার হোল্ডার মিস্টার মিংকে দেখানো হয়, যে আবার হাওমিংয়ের বাবার বন্ধুও। কিন্তু উনি ছিল 1 নাম্বারের শয়তান। উনি হাওমিংয়ের বাবা আর হাওমিং দুজনকেই কোম্পানি থেকে বের করতে চাচ্ছিল। মিস্টার মিং তার স্পাই স্টিভকে বলে হাওমিংয়ের ডিভোর্সের ব্যাপারে তথ্য বের করতে, যেন সেটা পাবলিক করতে পারে। ওদিকে ইয়ানকে দেখি। ইয়ান ওদের বিজনেসের জন্য ইনভেস্টর খুঁজছিল। ও অনেক কষ্ট করছিল, যেহেতু ওদের বিজনেস নতুন তাই কেউই ইনভেস্টে রাজি হয় না। ইয়ান খুবই কঠোর সময় পার করছিল। হাওমিং দূর থেকে ওকে দেখে। হাওমিং এখন ঠিকই বুঝতে পারে ইয়ান কখনোই টাকার জন্য ওকে বিয়ে করেনি, সত্যি ওকে ভালোবেসেছিল, যেটার মূল্য ও দিতে পারেনি। হাওমিং তো ইয়ানকে অনেক অপমান করেছিল, যার জন্য ও এখন গিল্টি ফিল করছিল। পরদিন ইয়ান আরেক ইনভেস্টরের সাথে কথা বলতে যায়। এ সময় এখানে লিয়াংয়ের সাথে ওর দেখা হয়। লিয়াং বলে তুমি এখানে কি করছো? ইয়ান বলে আমি একটা বিজনেস শুরু করেছি, তো ইনভেস্টর খুঁজছি। লিয়াং বলে হাওমিং থাকতে ইনভেস্টর খুঁজছ, এর মানে রিউমারটা সত্য। ইয়ান কিছুই বলে না। লিয়াং ওর বিজনেস আইডিয়াগুলো দেখে। ও বলে তোমাদের ডিজাইনগুলো সুন্দর, তবে এখানে আধুনিকতার ছোঁয়া লাগবে।
সাথে ভালো অ্যাডভার্টাইজও করতে হবে। ইয়ানের কাছে ওর আইডিয়া ভালো লাগে। লিয়াং বলে, আমার এক বন্ধু ফটোগ্রাফার, তার সাথে তোমাদের দেখা করাতে পারি। ওদিকে হাউমিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, রাশিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার বারাকে আগামী সপ্তাহে তার ওয়াইফকে নিয়ে এখানে ছুটি কাটাতে আসছে। জিন্দা গ্রুপ তার সাথে পার্টনারশিপ করতে চায়, কিন্তু আমাদের রাইভাল কোম্পানিও তাদের সাথে পার্টনারশিপ করতে চায়। মিস্টার বারাকে একজন ফ্যামিলি পার্সন, উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসে। উনি বিজনেসের আগে নিজের পরিবারকে গুরুত্ব দেয়। এই অবস্থায় হাউমিং কিভাবে ওনার সাথে ডিলটা করতে যাবে? এর জন্য হাউমিংয়ের ইয়ানের সাহায্য লাগবে। ওদিকে লিয়াং ওদেরকে ফটোগ্রাফার এনে দিয়েছে, ফলে খুবই সুন্দর করে ওদের ডিজাইনগুলোর শ্যুট হয়। লিয়াং আসলে ইয়ানকে পছন্দ করে, এজন্যই এত সাহায্য করছে। ইয়ানের সাথে ফ্লার্ট করারও চেষ্টা করে, তবে ইয়ান ওকে পাত্তা দেয় না, শুধু কাজের কথাই বলে। এ সময় হাউমিং ওকে কল করে দেখা করতে ডাকে। ইয়ান হাউমিংয়ের বাড়ি যায় আর বলে, কাজের কথা বলো। হাউমিং তো ভাব মারতে থাকে, চলো একটা বিজনেস ডিল করি, তোমার ব্যবসায়ে আমি ইনভেস্টও করতে পারি। ইয়ান বলে, ঝামেলায় তুমি আছো, আমি না। তুমি আমার থেকে সাহায্য চেয়েছ, তাই মহৎ সাজার নাটক বন্ধ করো। ব্যবসায়ে সৎ হওয়াটা জরুরি। এবার হাউমিং আসল পয়েন্টে আসে। রাশিয়ান এক কাপল কিছুদিন পর এখানে ছুটি কাটাতে আসবে। তাদের সাথে একটা ডিল করতে চাচ্ছি। মিস্টার বারাকে ফ্যামিলি পার্সন, তাই আমি চাই আমরা যেন একটা লাভি ডাবি কাপল হয়ে ওনাদের সামনে অভিনয় করি। ওনাদের বিশ্বাস জিততে আমাকে সাহায্য করো। এই ডিলটা পেলে কোম্পানি 1 বিলিয়ন ইনকাম করবে। তুমিও তোমার কাজের চার্জ করতে পারো। ইয়ান মাত্র 10 লক্ষ টাকা চায়। হাউমিং অবাক, এত কম? ও চাচ্ছিল ইয়ানকে আরও টাকা দিয়ে ওর বিজনেসে সাহায্য করতে, তবে ইয়ান বলে, আমার কাজের জন্য আমি এটুকুই নিব। কাহিনী সোজা ওই দিন আসে যেদিন ওই রাশিয়ান কাপল আসবে। ওরা একদম বারবি আর ক্যানের মতো সেজে একটা লাভি ডাবি কাপল হয়ে সেই হোটেলে আসে যেখানে ওই রাশিয়ান কাপল উঠেছে। দুজন তো সেই মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেন ওনারা ওদের খেয়াল করে। একটু পর আরও এক কস্টিউম পরে ওরা এখানে চলে আসে, আর যা মিষ্টি প্রেমের অভিনয় করে। মিস্টার বারাকের ওয়াইফ সোফিয়া বলে, বাহ, কত মিষ্টি একটা কাপল। এই দুজন একটু পর আরেকটা ড্রেস পরে আসে। ওনারা যেই ফ্লোরে রুম নিয়েছে ওরাও সেখানেই রুম নেয়। এবার হাউমিং কেক আর ওয়াইন অর্ডার করে, তবে ইচ্ছে করে মিস্টার বারাকের রুম নাম্বারটা দেয়। মিস্টার বারাকে বলে, আমি তো এটা অর্ডার করিনি। তবে ওনার ওয়াইফ অনেক খুশি হয়ে যায়, ভাবে হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে, আর কেকটা খেতে শুরু করে। ওরা দুজন তো এটাই চেয়েছিল। একটু পর ওরা তাদের রুমে নক করে আর বলে, আসলে আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ দিতে কেক অর্ডার করেছিলাম, হয়তো ভুল করে আপনাদের রুমে সেটা চলে এসেছে। ওনারা তো ওদের সরি বলতে থাকে, কেকটা তো কেটে ফেলেছি। ইয়ান বলে, ইটস ওকে, আপনাদের ভালোবাসা দেখে আমরা খুশিই হলাম। মিস্টার বারাকের ওয়াইফ বলে, তাহলে চলো আমরা একসাথেই এনজয় করি। মানে এখানে ওরা মিস্টার বারাকের নজরে পড়ে গেল, আর ওদের মাঝে ভালো একটা সম্পর্কও হয়ে যায়। রুমে ফিরে ওরা নিজেদের জিনিসপত্র আলাদা আলাদা রাখে। সন্ধ্যায় হোটেলে একটা অনুষ্ঠান ছিল, 2 কাপল একসাথে হয়। আমরা দেখি স্পাই স্টিভ ওদের উপর নজর রাখছিল। এখানে কাপল গেম হচ্ছিল। প্রথমে ওনারা যায়। হাউমিং আবারও ওকে বলে, আমার সাথে থাকলে তোমার সুবিধা হবে, তুমি একা কিছুই করতে পারবে না। ইয়ান বলে, কি বলতে চাচ্ছ? কেউ আমার বিজনেসে ইনভেস্ট করবে না? শুনে রাখো, ইনভেস্টের জন্য লোকদের লাইন লেগে আছে, তুমিও লাইনে দাঁড়াও। হাউমিং জিজ্ঞেস করে, কে তোমার ইনভেস্টর? ইয়ান কিছুই বলে না। এবার হাউমিং আর ইয়ান গেম খেলতে যায়। প্রথম গেম ছিল ওদেরকে যে কোনো এক দিকে ঘুরতে হবে। দুজন যদি আলাদা দিকে ঘুরে, তাহলে যে আগে টেবিল থেকে পানিটা ধরতে পারবে সে আরেকজনকে সেটা মারবে, যেটা খুবই ফানি ছিল। একবার তো দুজন একদিকে তাকালেও ইয়ান ওর মুখেই পানি মারে। হাউমিং এরপরও মুখে হাসি রাখে। পরের গেম ছিল ইশারার মাধ্যমে বোর্ডে লেখা শব্দটা বোঝানো। ওরা একজন আরেকজনকে বুঝে ঠিকই গেম জিতছিল। শেষের শব্দটা ছিল ব্যান্ডেড। এটা দেখে ইয়ানের সেই হাসপাতালের ঘটনাটা মনে পড়ে, যখন ইয়ান হাউমিংয়ের প্রেমে পড়েছিল। হাউমিং ওর হাতে কিউট একটা ব্যান্ডেড লাগিয়েছিল। বর্তমানে ইয়ান ওর হাতের সেই জায়গাটাতে ইশারা করতেই হাউমিং সহজেই বলে দেয় ব্যান্ডেড। দুজন এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ওনারা তো ওদের দেখে বিশ্বাস করে নেয় ওরা সত্যি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। রুমে ফিরে ইয়ান হাউমিংকে জিজ্ঞেস করে, এত নাটক কেন করছো? কোম্পানির মাধ্যমেই তো মিস্টার বারাকের সাথে কথা বলতে পারতে। হাউমিং বলে, আসলে বাবা আমাকে বিশ্বাস করে না, কোম্পানিও আমাকে চায় না।
যখন হাওচানের জন্ম হয়েছে তখন থেকেই বাবা আর আমাকে বিশ্বাস করে না, দায়িত্বহীনভাবে। তো এই ডিলটা জিততে পারলেই আমি কোম্পানির ট্রাস্ট জিততে পারবো। ইয়ান বলে, তুমি কি আমাকে হাওচানের মায়ের ব্যাপারে বলতে চাও না? হাওমিং বলে, লন্ডনে থাকার সময় আমি আর ফাংইউ ডেট করতাম। একটা সময় আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এর 2 মাস পর ফাংইউ আমার কাছে এসে জানায় ও প্রেগন্যান্ট, আর বাবা আমি। ফাংইউ বাচ্চাটাকে রাখতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা জানলে ওকে মেরেই ফেলবে। এজন্য ও অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবে। হাওমিং বলে, এজন্য হাওচ্যান জন্ম হওয়া পর্যন্ত আমি ওর সাথেই ছিলাম। কিন্তু একদিন ফাংইউ বন্ধুদের সাথে সমুদ্রে ডাইভিং করতে গিয়ে মারা গিয়েছে। তখন হাওচ্যানকে আমি নিয়ে এসেছিলাম। পরিবারের সম্মান বাঁচাতে বাবা মা হাওচ্যানকে তাদের সন্তান হিসেবে লালন পালন করেছে। এসব শুনে ইয়ানেরও খারাপ লাগে আর বলে, তোমার বাবা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে আর তোমাকে রক্ষা করতেই এসব করেছে। কোম্পানির সবার নজর তোমার দিকে। তোমার একটা ভুলই অনেক কিছু। বাবা তোমার সাথে কঠোর থাকে যেন তুমি সঠিক পথে এগিয়ে যাও। উনি তোমাকে রক্ষা করছে। ওর কমফোর্টিং কথা শুনে হাওমিংয়ের মনটাও ভালো হয়ে যায়। ঘুমানোর সময় হাওমিং আবারও জিজ্ঞেস করে, তোমার বিজনেসে কে ইনভেস্ট করবে? ইয়ান ওকে বলে না। ও বুঝতে পারে হাওমিং জেলাস হচ্ছে। ওদিকে স্টিভকে দেখি, ও তো হাওমিং আর ইয়ানের ডিভোর্সের ব্যাপারে প্রমাণ খুঁজছিল মিস্টার বারাকেকে দেখানোর জন্য। দূর থেকে ওদের ঝগড়ার ভিডিও করছিল। এ সময় এখানের ঘাসে কীটনাশক দেয়া হচ্ছিল। সেগুলোর গন্ধে বেহুশ হয়ে ও গাছ থেকে পড়ে ওর তো অবস্থা খারাপ। আজ 2 কাপল এখানের এক মেলায় এসেছে। 4 জন একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। ওদিকে স্টাফ যখন হাওমিংদের রুম ক্লিন করে বের হয়, দরজাটা লক হওয়ার আগেই স্টিভ জলদি ওদের রুমে ঢুকে পড়ে আর রুমের ছবি টবি তুলতে থাকে। তখনই হাওমিং আর ইয়ান রুমে ফিরে আসলে স্টিভ জলদি আলমারিতে লুকিয়ে পড়ে। হাওমিং বুঝতে পারে রুমে কেউ আছে আর ওদের নাটক চালিয়ে যায়। ও সেই আলমারিটা খোলে আর ইচ্ছে করে আলমারির দরজাটা জোরে লাগিয়ে ওরা নিচে চলে যায়। স্টিভের অবস্থাই তো খারাপ। যাই হোক, এরপর ওরা গল্প করছিল। তখনই এখানে স্টিভ আসে আর বলে, আপনি কি জানেন হাওমিং জিন্দা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, আর ওদের তো ডিভোর্স হতে চলেছে। তারা রুমে আলাদা আলাদা থাকে। এই শুনে ওনারা অবাক। স্টিভ বলে, আমাকে বিশ্বাস না করলে ওদের রুমটা চেক করতে পারেন। ওরা দুজন তো চুপ হয়ে যায়। কিন্তু 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 রুমে আসার পর দেখা যায় ওদের রুমটা তো একদম রোম্যান্টিক ভাইবে সাজানো। হাওমিং বলে, আমি ইয়ানকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসলে ও যখন বুঝতে পেরেছে রুমে কেউ আসে, তাই ও স্টাফকে বলেছে ওদের রুমটা সাজিয়ে রাখতে। স্টিভ তো অবাক। তোমরা তো ঝামেলা করছিলে, এই যে ভিডিও। ওরা দুজন নাটক করে, আমরা তো ব্যায়াম করছিলাম। ইয়ান বলে, আপনি আমাদের উপর স্পাই করছিলেন, আপনাকে তো পুলিশে দিব। স্টিভ বলে, না না, এমন কিছুই না। রাতের বেলা সবাই যখন ডিনার করছিল, স্টিভ বলে, আপনারা যেহেতু এতটা লাভি ডাবি কাপল, ইয়ানের হাতে বিয়ের আংটিটা কোথায়? ইয়ান চুপ হয়ে যায়। হাওমিং বলে, সত্য বলতে আমার আর ইয়ানের মাঝে একটা ঝামেলা চলছিল। সেটা মিটাতেই আমি ওকে এখানে এনেছি। আমি ম্যাচিউর ছিলাম না, ইয়ানকে অনেক কষ্ট দিয়েছি। ও আমার থেকে দূরে যাওয়ার পরই আমি ভুলগুলো বুঝতে পেরেছি। আমার কাজের ঝামেলা হলেও ইয়ান সবসময় আমার পাশে থেকেছে, আমার জন্য লড়াই করেছে। যখনই কেউ আমার ক্ষতি করার চেষ্টা করেছে, ইয়ান কিছু না ভেবেই আমাকে বাঁচাতে চলে এসেছে। এই সময়টাতে আমি ওকে অনেক মিস করেছি। আমি বুঝতে পেরেছি আমার কাছে ও কতটা মূল্যবান। হাওমিং এগুলো মনের কথাই বলছিল। ইয়ান এক নজরে ওকে দেখছিল। হাওমিং হাঁটু গেড়ে বলে, এই পুরোটা সময় আমি আমাদের বিয়ের আংটিটা নিজের কাছেই রেখেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটি সুযোগ দিবে? সবার সামনে ইয়ান বলে, ঠিক আছে, আর যেন এমনটা না হয়। হাওমিং খুশি হয়ে যায়। মিস্টার বারাকে বলে, ঝগড়া তো প্রতিটা সম্পর্কেই হয়। একটা প্রবাদ আছে, অতীত বদলানো যায় না, আর সেই অতীতের জন্য তোমরা তোমাদের বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করো না। স্টিভ বলে, তোমাদের ঝামেলা যেহেতু মিটে গেছে, তাহলে কিস করছো না কেন? ও ভেবেছে ওরা কিস করতে পারবে না, তবে ওরা দুজন তো সেই সুন্দর করে কিস করে। ওনাদের তো হাওমিং আর ইয়ানকে খুবই ভালো লাগে। ওনারা রুমে যাওয়ার পর ওরা দুজন মিলে স্টিভকে পিটিয়ে ভত্তা বানিয়ে দেয়। পরদিন ওনারা চলে যাচ্ছিল। ইয়ান মিস সোফিয়াকে ওদের ব্র্যান্ডের একটি ড্রেস উপহার দেয়। মিস্টার বারাকে এখন জিন্দা কোম্পানির সাথে কাজ করতেও রাজি হয়ে গেছে। ওনারা যাওয়ার পর হাওমিং খুশিতে ওর হাত ধরে। ওরা সফল হয়েছে। ইয়ান হাতটা সরিয়ে বলে, হ্যাঁ, আমাদের কাজ এখানেই শেষ।
হাউমিং ওর দিকে তাকিয়ে থাকে। এরপর হাউমিং ইয়ানকে বাড়ি এগিয়ে দিচ্ছিল। এবার ইয়ান ওকে বলে, আসলে লিয়াং আমার কাজে সাহায্য করছে, তবে ইনভেস্টর এখনও পাইনি, ওটা মিথ্যে কথা ছিল। এই শুনে তো হাউমিং রেগে যায়। লিয়াং বিজনেসের কি বুঝে, আমাকে আগে কেন বলনি? হ্যাঁ। ইয়ান বলে, আমি তোমাকে কেন বলবো? হাউমিং বলে, তুমি তো ভালোই অভিনয় করতে পারো। ইয়ান বলে, হ্যাঁ, আমি তো মিথ্যুক, হাজার হাজার মিথ্যে বলেছি। প্রথমবার যখন আমি জিন্দা গ্রুপে এসেছিলাম, ওই দিন আমার জ্বর ছিল ঠিকই, কিন্তু বেহুশ হওয়াটা নাটক ছিল। হাউমিং বলে, হ্যাঁ আচ্ছা শুনো, তুমি যেই ব্যান্ডেড দেখে আমার প্রেমে পড়েছিলে, ওটা আমি আনিনি, আমার অ্যাসিস্ট্যান্ট এনেছিল। ইয়ানও রেগে বলে, আমি যে তোমাকে বলেছিলাম স্কুলে থাকতে আমি ব্যালে শিখেছিলাম, ওটাও মিথ্যে। আমি তো স্ট্রেট ডান্স শিখেছি, হিপ হপ শিখেছি, ইয়ো ইয়ো রিয়ালিটি চেক। হাউমিং রেগে বলে, তুমি যে আমাকে কাপড় চুজ করে দিতে, সবগুলো বোরিং, আমার একটুও পছন্দ হতো না। ইয়ান বলে, অবশ্যই তোমার তো পছন্দ হবেও না, তুমি তো প্রাচীন যুগের। সারা জীবন একই রকম হেয়ারস্টাইল করে রাখে, সব সময় একই ধরনের স্যুট পরে, ফ্যাশন বলতে কিচ্ছু নেই, চোখে একটা চশমা পরে থাকে, অ্যাক্ট করে ওল্ড মানি। হাউমিং রেগে চশমাটা খুলে ফেলে, তুমি যে কুকিং শো চালাতে, তোমার রান্না তো একটুও মজা না, ইউ। ইয়ান বলে, তুমি যে আমাকে উপহার দিতে, ওগুলা তো খ্যাত। হাউমিং বলে, আমি আমার সেক্রেটারিকে দিয়ে সেগুলো কিনতাম, আমি তো তোমার জন্য কিনতামও না। ইয়ান বলে, হ্যাঁ, সব বেটারা একই রকম, বেটাদের গিফট এমনই হয়, আমি এতে অভ্যস্ত। হাউমিং বলে, অভ্যস্ত? কয়টা ছেলেকে ডেট করেছো তুমি? ইয়ান বলে, আমি তোমাকে কয়টা বলেছিলাম? হাউমিং বলে, একটা। ইয়ান বলে, হ্যাঁ, একটার সাথে আরও একটা শূন্য যোগ, মানে 10। হাউমিং রেগে গাড়ি থামায়। ইয়ানও যাওয়ার সময় বলে, 3 দিন পর 8 তারিখ কোর্টে পৌঁছে যেও। যাই হোক, ইয়ান স্টুডিওর সেলস বেড়ে যায়। লিয়াংও এখন ওদের বিজনেসে ইনভেস্ট করেছে, ওরা তো অনেক খুশি। পরদিন ওরা ওদের নতুন অফিস নেয়। নানুকে ভিডিও কলে সব কিছু দেখায়। নানু ওদের জন্য অনেক খুশি। ওদিকে হাউমিংয়ের মনটা খুবই খারাপ। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, 8 তারিখে আপনার একটা মিটিং আছে। 8 তারিখ শুনেই ওর কলিজাটা কেঁপে ওঠে, কারণ 8 তারিখে ওদের ডিভোর্স হওয়ার কথা। পরের দৃশ্যে হাউমিংয়ের বাবা জানতে পারে ওনাদের নতুন প্রজেক্টের জন্য যে জায়গাটা প্রয়োজন, সেটা আগেই হাউমিং কিনেছিল। আর হাউমিং সেই জমিটা জিন্দা গ্রুপকে দিতে কোনো সমস্যাও ছিল না। বাবা ওর উপর অনেক খুশি। হাউমিং ওর আগের ভুলের জন্য ক্ষমা চায়। সচেতন না থাকার কারণেই তো হাউচ্যানের এভাবে জন্ম হলো, আর বাবাই সব কিছু সামলেছে। বাবা বলে, আমি শুধু চেয়েছি তুমি দায়িত্ববান হও, যা করবে ভেবে চিন্তে করো। পরদিন ইয়ান স্টুডিওতে ওরা নতুন 2জন এমপ্লয়ি রাখে। এরপর ওরা ওদের নতুন ডিজাইনও লঞ্চ করে। ইয়ানের ফোনে রিমাইন্ডার আসে আগামীকাল 8 তারিখ। ও হাউমিংকে কল করে ব্যাপারটা মনে রাখতে বলে। হাউমিং তো বাহানা করে, আরে আমি তো ভুলে গেছি, আমি বিজনেসের কাজে রাশিয়া আছি। ইয়ান অবাক। হাউমিং বলে, মিস্টার বারাকে আমাকে ডেকেছে, আর এমন নাটক করে যেন কাজের জন্য ওকে ডাকা হচ্ছে, আর টুস করে ফোনটা কেটে দেয়। এরপর হাউমিং অনেক অনেক ছবি তুলে পোস্ট করতে থাকে, যেন ও আসলে রাশিয়া আছে। ইয়ান ঠিকই ওর চালাকি বুঝতে পারে, আর পরদিন ওর ঠিকানায় পৌঁছে যায়। হাউমিং তো ওকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। ইয়ান বলে, চলো ডিভোর্সের জন্য। ও জলদি বাহানা করে, আরে আমার কি হলো, আমার হার্টে ব্যথা হচ্ছে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। ইয়ান বলে, চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাই। হাউমিং তো যে কোনো উপায় ডিভোর্সটা আটকাতে চাচ্ছিল। ডাক্তার ওর চেক আপ করে বলে, আপনি একদমই সুস্থ আছেন। হাউমিং বলে, তাহলে আমার বুকে ব্যথা হচ্ছে কেন? ইয়ান ধীরে বলে, গিল্টি ফিলের কারণে। ইদানিং তো অনেক দেশে ঘুরছ না, মানে হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ, এজন্যই এমন হচ্ছে। মানে ও হাউমিংয়ের মিথ্যের মজা নিচ্ছিল। সময় শেষ করার জন্য হাউমিং তো এবার পুরো শরীরের আলাদা আলাদা চেক আপ করার ডিসাইড করে। ইয়ান খুবই বিরক্ত হচ্ছিল। হাউমিং তো ওয়াশরুমে গিয়ে বসে থাকে, বেরই হয় না। ইয়ান ওকে জলদি বের হতে বলে। হাউমিং বলে, এসব কাজের জন্য জলদি করা যায় না, ফিলিং লাগে। ইয়ান বলে, আধা ঘন্টা ধরে তুমি ফিলিং নিচ্ছ, 4:55 বাজে, 5:30টায় অফিস বন্ধ হয়ে যাবে। হাউমিং বাহানা করে বলে, আরে ফিলিং চলে এসেছে। ইয়ান বলে, আটকে রাখো, ডিভোর্সের পরই সেটা পূরণ করো। যতক্ষণে ওরা ডিভোর্স অফিসে পৌঁছায়, অফিস বন্ধ হয়ে গেছে। ইয়ান ওদের কাজটা করে দিতে বলে। উনি বলে, আপনাদের কুলিং পিরিয়ড শেষ হয়েছে, ঠিক সময় আসেননি, এজন্য কুলিং পিরিয়ড আরও 1 মাস বাড়ানো হলো। আগামী মাসের 8 তারিখে 5:30টার আগেই আসতে হবে। এই শুনে তো ইয়ান রেগে ওর দিকে তাকায়। হাউমিং তো সেই খুশি, আরও 1 মাস সময় পেয়ে গেল। পরদিন লিয়াং ইয়ানকে এক ফিল্ম মিউজিয়ামে নিয়ে আসে। এটা ওর পছন্দের জায়গা।
ও তো ইয়ানকে পছন্দ করে, এজন্য ওকে এখানে নিয়ে আসলো। এরপর ওকে বাড়িও এগিয়ে দেয়। লিয়াং ওর কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে। ইয়ান বলে, আমি এখনও ম্যারিড, আর আমাদের মাঝে বিজনেস পার্টনারশিপের সম্পর্কটাই ঠিক আছে, অন্য কিছুর মাধ্যমে সেটা নষ্ট করো না। লিয়াং বলে, আমি হয়তো আমার সর্বোচ্চটা দেইনি, এখন থেকে আরও চেষ্টা করব। তখনই হাউমিং এসে বলে, আমার ওয়াইফকে এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, তবে এটা আর তোমাকে করতে হবে না। লিয়াং বলে, সমস্যা নেই, আমরা তো পার্টনার, আমাদের এভাবে দেখা হবেই। হাউমিং ওকে ধমকে বলে, তোমার নামে এমনিতেই লে বয়ের ট্যাগ লাগা আছে, এর উপর মানুষের ঘর ভাঙার ট্যাগটা লাগিও না। এরপর ও ইয়ানের পিছু যায়। হাউমিং ওর সাথে যাওয়ার চেষ্টা করে। ইয়ান বারবার লিফট বন্ধ করার চেষ্টা করে। হাউমিং তো পা দিয়ে সেটা আটকে রাখছিল। ইয়ান ওকে জোরে এক লাথি মারে। হাউমিং ওকে অনেক মিস করে। কিভাবে যে আবারও ইয়ানের মনটা জিতবে ও বুঝতেই পারছিল না। ওদিকে ফাংলেই হাউমিংকে না পাওয়ার কষ্টে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করে যাচ্ছিল। হান ওকে থামায়। ফাংলেই বলে, হাউমিংকে না পেলে আমি সারা জীবন একাই থাকব। হান বলে, একা কেন থাকবে, আমার সাথে থাকবে। ফাংলেই ওকে মেরে বলে, তোমার সাথে কে থাকতে চায়। হঠাৎ হান ওকে কিস করতে শুরু করে। আমরা বুঝতে পারি ওরা দুজনই কিন্তু দুজনকে পছন্দ করতে শুরু করেছে। হান বলে, তুমি কত বছর ধরে হাউমিংকে পছন্দ করো, আর ও তোমাকে পাত্তাই দেয় না। তুমি কি ওই হাউমিংকে ধ্বংস করতে চাও? ফাংলেই বলে, আজেরা কথা কেন বলছ? পরদিন হাউমিংয়ের অ্যাসিস্ট্যান্ট হাউমিংয়ের অফিসে বিজনেস ফাইল দিতে যাচ্ছিল। হান এসে বলে, আমি ওনার অফিসেই যাচ্ছি, ফাইলটা আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। ও যাওয়ার সময় সে ফাইলের ছবি তুলে নেয়, মানে ও হাউমিংয়ের ক্ষতি করতে চাচ্ছিল। এখানে হাউমিংয়ের মা ওকে বলে, আমি অনেক মানুষের সাথেই মিশেছি, তবে ইয়ানের চোখে তোমার জন্য সত্যিকার ভালোবাসাটা দেখেছি। তোমাদের এই পরিস্থিতির জন্য আমারও দোষ আছে। প্রথমে আমি ওকে বলেছিলাম তোমার থেকে দূরে থাকতে, এ কারণেই মেয়েটা মিথ্যে বলতে শুরু করেছে। হাউমিং বলে, আমারও দোষ আছে, আমিও তো ওকে মিথ্যে বলেছি। মা বলে, ইয়ান খুবই ভালো একটা মেয়ে, আমি চাই যে কোনো পর্যায়েই তুমি ইয়ানকে ফিরিয়ে আনো। হাউমিংও মাকে প্রমিস করে। পরদিন তাও একজনকে নিয়ে হাসপাতালে আসে। এই সময় ইমিংকে এক মেয়ের সাথে দেখে ও জলদি লিনকে ডেকে আনে। দেখো, এই ছেলেটা তোমাকে ঠকাচ্ছে। লিনেরও খারাপ লাগে। আসলে ইমিং ওর কলিগকে সান্ত্বনা দিচ্ছিল, কারণ মেয়েটার এক রোগী মারা গিয়েছে। তাও ওকে আবারও বলে, ইমিং তো তোমাকে চায় না, তুমি আমার কাছে ফিরে আসো। লিন বলে, বড় কথা, আমি তোমাকে চাই না, তাই আমাকে আর জ্বালিও না। ওদিকে হাউমিংয়ের অ্যাসিস্ট্যান্ট ওর মন খারাপ দেখে কিছু আইডিয়া দেয়। আপনি কিন্তু মিস ইয়ানের কাছের বন্ধুর থেকে সাহায্য চাইতে পারেন, স্পেশালি ছেলে বন্ধু। ছেলেরা ছেলেদের দুঃখটা বুঝবে। এখানে লিন স্বপ্ন দেখে ইমিং ওর কলিগের সাথে প্রেম শুরু করেছে। ও তো ভয়ে লাফিয়ে ওঠে। সকালে ও সোজা ইমিংয়ের কাছে এসে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। আমি জানি আমাদের মাঝে কিছু ডিফারেন্স আছে, তোমার আশেপাশেও অনেক ভালো মেয়ে আছে, তবে আমি জানি না আমাদের সম্পর্কটা আসলে কি। তাই আমাদের উচিত এক সপ্তাহের কুলিং পিরিয়ড নেওয়া, যেন আমরা আমাদের অনুভূতিটা বুঝতে পারি। এই এক সপ্তাহ আমরা কথাও বলবো না। বেচারা ইমিং তো হা করে দাঁড়িয়ে থাকে। পরদিন হাউমিং ইমিংকে দেখা করতে ডাকে। হাউমিং বলে, আসলে আমি তোমার থেকে সাহায্য চাই ইয়ানকে ফিরে পাওয়ার জন্য। ইমিং বলে, ভাই, আমি নিজেই ঝামেলায় আছি, আমি তো ব্রেকআপ কুলিং পিরিয়ডে আছি। হাউমিং বলে, ভাই, আমি ডিভোর্স কুলিং পিরিয়ডে আছি। এবার দুই ব্রাদার ইন ল এক হয়ে যায়, একজন আরেকজনকে সাহায্য করতে। ইমিং ওকে কিছু বই দেয়, যেগুলো পড়ে নাকি মেয়েদের মন জয় করা যায়। এ সময় ইয়ানের মেসেজ আসে, হাউচ্যানের স্কুলে মিটিংয়ের জন্য আগামীকাল আমাদের যেতে হবে। ইমিং বলে, আজকেই ওর সাথে এই ব্যাপারে কথা বলতে যাও। হাউমিং সোজা এক হাসি মুখ নিয়ে ইয়ানের কাছে চলে আসে। ইয়ান বলে, আমাদের তো কাল দেখা করার কথা। হাউমিং বাহানা করে বলে, পাশে একটা কাজের জন্য আসছিলাম, ভাবলাম আজই কথা বলতে চলে আসি, আর টুক করে ঘরে ঢুকে পড়ে। ইয়ান হাউমিংকে মিটিংয়ের প্ল্যানটা পাঠায়। ইয়ানের ঘরে ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে গেছে। হাউমিং বলে, দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। মানে এই বাহানায় ও পুরো ঘরটা ঘুরছিল। ইয়ান বলে, তুমি কি করছ? হাউমিং বলে, আরে সিগন্যাল খুঁজছি। এরপরও ও যেতে চাচ্ছিল না। ইয়ানের ঘরের পর্দাগুলোও লাগিয়ে দেয়। ইয়ানকে এত রান্না করতে দেখে ও জিজ্ঞেস করে, কে আসবে? ইয়ান তো কিছু বলে না। হাউমিংও বাহানা করে যেতেই চাচ্ছিল না। রাত হয়ে যায়। তখনই দরজায় বেল বাজে। হাউমিং ভাবে অবশেষে আসলো।
তখনই ও দেখে আসলে তো লিন, ইয়াও আর গুয়ান এসেছে। হাওমিং তো ওদেরকে এমনভাবে আপ্যায়ন করে যেন ও এই ঘরেরই একজন, আর ইয়ানের সাথে ওর সম্পর্ক খুবই ভালো। হাওমিং ওদের সাথে খুবই ভালো আচরণ করে, এমনকি ওদেরকে বলে তোমরা আমাদের শপিং মলে শপিং করতে পারো, তোমাদের জন্য একদম ফ্রি। ওরা তো খুশি হয়ে যায়। শেষে ইয়ান কোনোভাবে ওকে তাড়ায়। এবারের আইডিয়া তো কাজ করেনি, এই জন্য ইমিংয়ের আরেকটা আইডিয়া অনুযায়ী হাওমিং ওর অ্যাসিস্ট্যান্টকে পরদিন ইয়ানের কাছে পাঠায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনাকে ছেড়ে একদমই ভালো নেই, দেখুন কতটা কষ্টে আছে, আপনার বাড়ির সামনে বসে থাকে, কোনো কাজেই মনোযোগ দিতে পারছে না। আমি লুকিয়ে লুকিয়ে ওনার ছবিগুলো তুলেছি। ইয়ান ছবিগুলো দেখে বলে, বাহ, ছবিগুলো তো খুবই ক্লিয়ার, তুমি লুকিয়ে লুকিয়ে ওর পাশে বিছানায় বসে ছবিগুলো তুলেছ। মানে অ্যাসিস্ট্যান্ট তো ধরা খেয়ে গেল। হাওমিংয়ের এই প্ল্যানটাও ভেস্তে গেল। অ্যাসিস্ট্যান্ট এসে ওকে জানায় মিস্টার বারাকে ডিলের জন্য রাজি হয়েছে, তবে শর্ত রেখেছে যেন 3 মাসে কোম্পানিতে কোনো ধরনের রিউমার বা স্ক্যান্ডাল না বের হয়। মানে এই 3 মাস ওদের ডিভোর্সের ব্যাপারটাও সামনে আসা যাবে না। অন্যদিকে আমরা হানকে স্টিভের সাথে দেখি। হান আসলে মিস্টার মিংয়ের পালক ছেলে, মানে হানও শত্রুদের দলে। স্টিভ বলে 3 মাসের জন্য হাওমিং চাইবে না ওদের ডিভোর্সের ব্যাপারটা যেন সামনে আসে, তুমি সে ব্যাপারে প্রমাণ বের করো। সেটা না পারলে পরবর্তীতে আমরা ইয়ান স্টুডিওকে টার্গেট বানাবো। পরদিন ইয়ান আর লিয়াং একটা মিটিংয়ে ছিল। হাওমিং সেখানে খাবার নিয়ে পৌঁছে যায়। লিয়াং তো ওকে দেখে খুবই বিরক্ত হয়। যাই হোক, ও ওর বিজনেস আইডিয়া শেয়ার করে। ওর আইডিয়া ভালো থাকলেও এর কিছু খারাপ দিকও আছে। হাওমিং সেগুলো তুলে ধরে আর সেগুলোর সমাধানও বলে, যেটা ইয়ানের খুবই ভালো লাগে। আর এই ঝগড়াটে দুটো তো ইয়ানকে নিয়ে ঝগড়া করেই যাচ্ছিল। আজ রাতে ঠিক 12টায় ইমিং লিনের কাছে আসে, কারণ ওদের কুলিং পিরিয়ড শেষ হলো। ও আর লিনের থেকে দূরে থাকতে চাচ্ছিল না। ইমিং বলে, আমার ওই কলিগের সাথে আমার কিছুই নেই। ইমিং ওর জন্য মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্ট এনেছে লিনের পছন্দ অনুযায়ী, লিনের স্কিন টাইপ অনুযায়ী। ছেলেটা কতটা ইফোর্ট দিচ্ছে আর সুন্দর করে নিজের ভালোবাসাটা প্রকাশ করে। এই 1 সপ্তাহে আমি 200% শিওর হয়ে গেছি আমি তোমাকে ভালোবাসি। আর কি, ওরা অফিসিয়ালি প্রেম করতে শুরু করে দেয়। পরদিন ইয়ান স্টুডিওর কিছু প্রোডাক্ট এক জায়গায় পাঠানো হবে, কিন্তু মাঝ রাস্তায় ওদের ট্রাক নষ্ট হয়ে যায়। দেরি হলে সমস্যা হয়ে যাবে। ও ইয়াওকে বলে একটা ট্রাক পাঠাতে। হাওমিং এটা জানতে পেরে নিজেই একটা ট্রাক নিয়ে চলে আসে। ও ইয়ানকে গাড়িতে বসিয়ে নিজেই সকল মালগুলো ট্রাকে তুলতে থাকে। হাওমিংয়ের এত চেষ্টা দেখে ইয়ান ওকে দেখতেই থাকে। এত কাজ করে হাওমিং টায়ার্ড হয়ে যায়। ফেরার পথে ও ইয়ানের কাঁধেই ঘুমিয়ে পড়ে। প্রথমে ইয়ান ওকে সরানোর চেষ্টা করে, তবে ধাক্কাতে হাওমিং বারবার ওর কাঁধেই আসছিল, এজন্য ইয়ানও আর ওকে সরায় না। পরে দৃশ্যে দেখানো হয় ওদের এবারের ড্রেসগুলো সব বিক্রি হয়ে গেছে। এর সাথে কাস্টমার ফিডব্যাকও ভালো, সবাই অনেক খুশি। তবে পরদিনই খারাপ খবর আসে। একজন ব্লগার ভিডিও বানায় ইয়ান স্টুডিও অনেক দামে জামা বিক্রি করছে, যেটা ওরা অর্ধেক দামেই বানাতে পারছে। বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে ওদের কোম্পানিকে টার্গেট করছে। এতে কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়। কাস্টমাররা ড্রেস ফেরত দিচ্ছিল, সবাই ওদের ফ্রড বলছিল। সবাই খুবই চিন্তায় ছিল। এই কঠোর সময় লিয়াং ওর পাশে থাকে আর প্রমিস করে, যা কিছুই হোক আমি আমার ইনভেস্টমেন্ট তুলব না। সবাই এক হয়ে ঝামেলা মেটানোর কাজে লেগে পড়ে। স্টিভ ইয়ানের সাথে দেখা করতে আসে। আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি তোমার আর হাওমিংয়ের ডিভোর্সের ব্যাপারটা পাবলিক করে দাও, এতে আমি তোমার কোম্পানির পার্মানেন্ট ইনভেস্টর হয়ে যাব। ইয়ান বুঝতে পারে এই শয়তান বেটাই ওদের কোম্পানির নামে মিথ্যে খবর ছড়িয়েছে। হাওমিংয়েরও ইয়ানের জন্য চিন্তা হচ্ছিল। এর উপর কোম্পানির সিএফও, যে কোম্পানির লেনদেনের হিসাব রাখে, সেও কাজ ছেড়ে দিতে চায়। তখন আবার তাও লিনের কাছে ক্ষমা চাইতে এসেছে, কারণ ও এখান থেকে চলে যাবে। এ সময় তাও ইয়ান আর ওই লোকের ঝগড়া শুনতে পায়। তাও তো একজন ব্যাংকার। ও বলে, তুমি কাজ ছাড়ার আগে কোম্পানিকে সকল খরচ বুঝিয়ে যেতে হবে, আর না হয় তুমি যেতে পারবে না। কোম্পানির হিসেবে অনেক গড়বড় ছিল, এজন্য তাও লোকটির সাথে হিসাব ঠিক করতে লেগে পড়ে, মানে ওদেরকে সাহায্য করছিল। পরদিন কোম্পানিতে কাপড় সাপ্লাইয়াররা এসে ঝামেলা করতে থাকে আর মাস শেষ হওয়ার আগেই টাকা চায়। তোমরা তো ভণ্ড, তোমরা যদি পালিয়ে যাও। ইয়ান চিন্তায় পড়ে যায়, এখন এত টাকা কোথায় থেকে দিবে। তখনই হাওমিং মিস সোফিয়াকে নিয়ে চলে আসে। মিস্টার বারাকে আর তার ওয়াইফ আবারও চায়নাতে এসেছে।
মিস সোফিয়া ইয়ানের ঝামেলার কথা শুনে ওর সাথে দেখা করতে এসেছিল। মিস সোফিয়া বলে, জানো তো ইদানিং তোমাদের ব্র্যান্ডের কাপড় রাশিয়াতেও ফেমাস হচ্ছে। আমার তো মনে হচ্ছে তোমাদের ব্র্যান্ড অনেক উপরে যাবে। এসব শুনে আর হাউমিংকে দেখে তো সাপ্লাইয়াররা লোভে পড়ে যায়, আর এখন ওনাদের কাজও চালিয়ে যেতে চাচ্ছিল। আজকের সাহায্যের জন্য ওকে ধন্যবাদ বলে। হাউমিং ইয়ানকে এক ডিজাইনার প্রতিযোগিতার কথা বলে, তোমরা যদি টপ 10-এর মাঝেও আসতে পারো তোমাদের ব্র্যান্ড আরও জনপ্রিয় হয়ে উঠবে। ইয়ানরাও সেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করার কথা ভাবে। সবাই কাজে লেগে পড়ে। কম্পিটিশনের জন্য ওরা নতুন ড্রেস বানায়। সবাই মন প্রাণ দিয়ে কাজ করছিল। যাই হোক, কোম্পানিতে এখন CFO পদ খালি ছিল। যেহেতু তাও ওদের হিসাবে সাহায্য করেছে, ওরা তাওকে এই কাজে রেখে দেয়। তখনই ওরা জানতে পারে ওদের কোম্পানির বর্তমান সমস্যা আর বদনামের কারণে ওদেরকে ওই কম্পিটিশন থেকে বের করে দেয়া হয়েছে। ওদের মনটাই তো খারাপ হয়ে যায়। হাউমিং এটা জানতে পেরে চিন্তায় পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, শিউই আবারও আপনার ইন্টারভিউ নিতে এসেছে। হাউমিং কখনোই ইন্টারভিউর জন্য রাজি হয় না। এবার ও রাজি হয়ে যায়। শিউই জিজ্ঞেস করে, আপনি তো কখনোই ইন্টারভিউর জন্য রাজি হতেন না, এবার কেন হলেন? হাউমিং বলে, আসলে আমার ওয়াইফের কোম্পানিতে একটু ঝামেলা আছে, তবে ও চুপি চুপি সেগুলো সমাধান করার চেষ্টা করছে। তাই আমি বুঝতে পারছি মাঝে মাঝে চুপ থাকাও ভালো। ইয়ান নিজের দমে কাজ করছিল, আমার কোনো সাহায্যই নেয়নি। এজন্য কিছু লোক ওকে দুর্বল ভেবে নকল প্রোডাক্ট বানিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করেছে। এত কিছুর পরও আমার ওয়াইফ আর তার টিম কাজ থামায়নি। ওরা নিজেদের সৎ কাজের মাধ্যমে গ্রামের মানুষদেরও কর্মের ব্যবস্থা করছে। তারা খুবই সম্মানজনক কাজ করছে। আমার ওয়াইফ আমার রোল মডেল, আমি ওকে নিয়ে গর্ব করি। এই ইন্টারভিউ দেখে ইয়ান তো ইমোশনাল হয়ে যায়। স্টিভ বুঝতে পারে ওর প্ল্যান ভেস্তে গেছে। হাউমিংয়ের ইন্টারভিউর পর ওদের রেপুটেশন আবারও ফিরে আসে। ওরাও লাইভের মাধ্যমে ওদের অথেন্টিকতার পরিচয় দেয়। কাজ শেষে তাও বের হলে ইমিংয়ের সাথে ওর দেখা হয়ে যায়। তাও বলে, ভুল বুঝো না। ইমিং বলে, সমস্যা নেই, লিন আমাকে সব কিছুই বলেছে। তাও ওদের একা ছেড়ে চলে যায়। লিন আর ইমিং তো একসাথে খুবই খুশি, যা দেখে তাওয়ের একদমই ভালো লাগে না। ইয়ান স্টুডিওকে আবারও কম্পিটিশনে ডাকা হয়েছে। ওরা আবারও কাজে লেগে পড়ে। হাউমিং ইয়ানের পাশেই ছিল। ওদের ইউনিক ডিজাইন আর পারফরম্যান্সের ফলে ওরা কম্পিটিশনে জিতেও যায়। এজন্য ওরা আজ পার্টি রাখে। ইয়ান লিয়াংকে ধন্যবাদ বলে সব সময় পাশে থাকার জন্য। ওরা বিজনেসের ব্যাপারে কথা বলছিল, গল্পও করছিল। হাউমিং তো জেলাসিতে জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। ইমিং ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর লিনকে ইশারা করে মামলাটা সামলাতে বলে। এবার লিন যখন লিয়াংয়ের সাথে কথা বলতে যায়, ইমিং আবার জেলাস হয়। সবাই খুবই আনন্দ করছিল, গেম খেলছিল। হাউমিং যতবারই ইয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে, কেউ না কেউ ওদের মাঝখানে চলে আসে। বেচারা পরে রাগ করে চলেই যায়। কষ্টে অনেক ড্রিঙ্ক করে। ইমিং ওকে সামলাচ্ছিল। ইয়ানও এখানে মনের কষ্টে গান গাইছিল। দুজন দুই জায়গায় মাতাল হয়ে গেছে। হাউমিং তো চিল্লিয়ে চিল্লিয়ে ইয়ানকে ডাকছিল। এদিকে ইয়ানও বলে, কে রে, কে আমার নাম ধরে ডাকছে? আমার বাড়ি তো এদিকে না। মানে ও ওর আর হাউমিংয়ের বাড়িতে যেতে চাচ্ছিল। বাধ্য হয়ে লিন ওকে সেখানেই নিয়ে যায়। কাহিনী আসে পরদিন সকালে, যেখানে দুজন এই অবস্থায় ছিল। ওরা তো ঘাবড়ে যায়, এটা কি করে হলো? ইয়ান বলে, যাক, কেউ তো জানে না আমি এখানে। তখনই ইমিং আর লিন দরজায় টোকা মেরে বলে, আমরা আছি এখানে। ওরা তো হাসতে থাকে। গত রাতের ব্যাপারে তোমাদের কি কিছুই মনে নেই? ফ্ল্যাশব্যাকে গত রাতের ঘটনা দেখানো হয়। বাড়ি এসে ও তো ইয়ানকে খুঁজেই যাচ্ছিল। তখনই লিন ইয়ানকেও নিয়ে আসে। প্রথমে দুজন ঝগড়া করতে থাকে, এরপর ওদের আবার প্রেম শুরু। বেচারা দুজন তো ওদেরকে সামলাতেই পারছিল না। ইয়ান চিল্লিয়ে বলে, আমাদের বিয়ের ছবিটা কোথায়? এই বেটা কে? হাউমিং বলে, দেখো, এটা আমারই পিঠের ছবি। ইয়ান বলে, না, এটা তুমি না। হাউমিং ছবিটা সরিয়ে বলে, এই দেখো আমার সুন্দরী ওয়াইফ। ইয়ান তো খুশি হয়ে যায়, চলো আমরা ফিশ ফ্রাই খাবো। দুজন তো অ্যাকোরিয়াম থেকে মাছ তোলার চেষ্টা করে খাওয়ার জন্য। ইমিং আর লিন বলে, আমাদের উচিত এখানেই থেকে যাওয়া, আর না হয় ওরা কাঁচা মাছই খেয়ে ফেলবে। এর মাঝে এরা দেখে এই দুজন তো এখানেই রোম্যান্স শুরু করে দিয়েছে। দুজন জলদি ওদেরকে থামায়, ভাই এখানে না, এখানে না, বেডরুমে যা। ওদেরকে তো থামাতেই পারছিল না। আর এসব কিছু শুনে তো হাউমিং আর ইয়ান লজ্জাতে মরেই যাচ্ছিল। ইমিং আর লিন তো খুবই হাসে আর ওদের একা ছেড়ে চলে যায়। ইয়ানও বাহানা করে জলদি চলে যাচ্ছিল। হাউমিং বলে, খেয়ে যাও, আর ধীরে ধীরে ইয়ানের কাছে যাচ্ছিল।
তখনই হাউমিংয়ের মা এসে ওদের এই অবস্থায় দেখে ফেলে। ওরা তো লজ্জায় বাহানা করতে থাকে, আমরা এক্সারসাইজ করছিলাম, হা হা। মা তো ওদের দেখে খুবই খুশি, যাক ওদের ঝামেলা তাহলে ঠিক হচ্ছে। এরপর হাউমিং ইয়ানকে অফিসে এগিয়ে দিচ্ছিল। ওদের মাঝে সম্পর্কটা ভালো হয়ে যায়। হাউমিং ওর বিজনেসের প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান বলে, আমি এখন বোটানিক ডাইং টেকনিক নিয়ে কাজ করব। সে ব্যাপার নিয়ে স্টাডিও করব। সেটা নিয়ে পুরো একটা সিরিজ বানাতে চাই। পরের দৃশ্যে ওরা অফিসে ছিল। তখনই এখানে জ্যাং নামের একটা লোক আসে। উনি বলে, আমি গুবেই শহরের ডিরেক্টর। আসলে আমাদের ছোট্ট শহরটা বোটানিক ডাইংয়ের জন্য বিখ্যাত। আপনারা তো ট্রেডিশনাল জিনিস নিয়ে কাজ করেন। আমি চাই আপনারা আমাদের গ্রামে গিয়ে বোটানিকের কাজগুলো দেখুন, আর আমাদের গ্রামটাও স্পন্সর করুন। এতে আমাদের গ্রামে ট্যুরিস্ট বাড়বে। ইয়ান খুশি হয়ে যায়। ওরা তো এটা নিয়েই কাজ করতে চাচ্ছিল, আর এখন সেই সুযোগটাও পেয়ে গেল। ইয়ান বলে, আমরা খুব জলদি সেখানে যাব। কাজ শেষে ইয়ান খুবই সুন্দর করে রেডি হয়, কারণ ও আর হাউমিং মিস্টার বারাকে আর তার ওয়াইফের সাথে ডিনারে যাবে। তখনই স্টিভ ওকে কল করে বলে, তুমি কি ভাবছ হাউমিং তোমাকে ভালোবাসে? মিস্টার বারাকে বলেছে 3 মাসের মাঝে যেন কোনো রিউমার বের না হয়। এজন্যই হাউমিং তোমার সাথে সম্পর্কটা ভালো রাখছে। ও তো আশেপাশে ফটোগ্রাফার রেখেছে যেন তোমাদের হাসি মুহূর্তের ছবি তুলতে পারে। হাউমিং শুধু তোমাকে ব্যবহারই করছে। এখনও তোমার কাছে সময় আছে, আমার পক্ষ হয়ে যাও। ইয়ানের মনটা খুবই খারাপ হয়, তবে ও ডিনার টাইমে তাদের সামনে খুশি থাকার অভিনয় করে। হাউমিং ব্যাপারটা খেয়াল করে। ওনারা চলে যাওয়ার পর ইয়ান ওর হাতটা ছেড়ে দেয়। হাউমিং বলে, কি হলো? ইয়ান বলে, আমাদের নাটক তো শেষ। মিস্টার বারাকে তোমাকে বলেছে 3 মাসে যেন কোনো রিউমার বের না হয়। এটা তো তোমার পুরনো অভ্যাস, তুমি তো এভাবেই মানুষকে ব্যবহার করো। হাউমিং বলে, হ্যাঁ, আমি ওনাদের সাথে বিজনেস ঠিক রাখতে চাই, তবে আজ তোমাকে বিজনেসের মতলবে ডাকিনি। তখনই অ্যাসিস্ট্যান্ট এক ফটোগ্রাফারকে ধরে আনে, যে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল। ওরা ছবিগুলো ডিলিট করে দেয়। হাউমিং ওকে বলে, এসব কাজ স্টিভ করছে যেন আমাদের মাঝে ঝামেলা হয়। ইয়ানও এটা বুঝতে পারে, তবে ও বলে, আমরা অ্যাডাল্ট, এখন থেকে আমি তোমার সাহায্য নিব। আমাদের সম্পর্কটা শুধু দেয়া আর নেয়াতেই থাকুক। হাউমিং হতাশ হয়ে পড়ে। পরদিনও ওর মনটা খারাপ দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো প্রায় সময়ই হাউচ্যানকে নিয়ে হুবেই শহরে যান। এখন সেখানে ফেস্টিভ্যাল চলছে, মন ভালো করার জন্য কিছুদিন ঘুরে আসুন। প্রথমে হাউমিং রাজি হয় না, তবে কিছু মনে পড়তে ও রাজি হয়ে যায়। ওদিকে ইয়ান কাজে খুবই ব্যস্ত ছিল। লিন বলে, হুবেই শহরের ডিরেক্টর আমাকে কল করে জিজ্ঞেস করেছে তুমি কবে যাবে। আপাতত কিছুদিনের জন্য তুমি সেখান থেকে ঘুরে আসো, আর বোটানিক ডাইংয়ের কাজটাও দেখে আসো। হাউমিং আর ইয়ান দুজনই কিন্তু জানে না দুজনই সেখানে যাচ্ছে। পরের দৃশ্যে হুবেই শহরটা দেখানো হয়। হাউমিং শহরে ঘুরে ফিরে এনজয় করছিল। ডিরেক্টর ওকে নিতে আসে আর শহরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তখনই হাউমিংকে যেতে দেখে ও অবাক। এরপর ইয়ান এক বোটানিক ডাইংয়ের ক্লাসে যায়, যেখানে প্রাকৃতিকভাবে কাপড় তৈরি আর ডিজাইন করা হয়। তখনই হাউমিংও ক্লাস নিতে আসে। ও এসব নোটও করছিল। দুজন দুজনকে দেখে অবাক। যাই হোক, ওরা কাজে মনোযোগ দেয়, সুন্দর একটা কাপড়ের রঙও বানায়। এরপর ইয়ান যখন হোটেলে ফিরে, সেখানেও হাউমিংকে দেখে অবাক। তুমি কি আমাকে ফলো করছো? আশেপাশে কি ফটোগ্রাফার লাগিয়ে রেখেছ? হাউমিং বলে, এমন কিছুই না, আমি তো কয়েকদিন ধরেই এখানে আছি। আমি জানতাম না তুমি এখানে আসবে। তোমার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। ইয়ান ভেতরে চলে যায়। ওদিকে ইমিং আর লিনের সম্পর্ক ভালোই যাচ্ছিল। কাজ শেষে লিনকে নিতেও আসে, যা দেখে তাওয়ের রাগ হয়। পরদিন ইয়ান জানতে পারে হাউমিং হোটেল থেকে চলে গেছে। আজ হাউমিং বোটানিক ক্লাসেও আসে না। ইয়ানের এবার খারাপ লাগে। ইয়ান এক ঘড়ির দোকানে গিয়ে বলে, এই ঘড়িটা তো খুবই সুন্দর। দোকানদার বলে, এটা জিন্দা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হাউমিং বানিয়েছে। আসলে উনি প্রায় সময়ই এই শহরে আসে। এই শহরের উন্নয়নে হাউমিংও অনেক সাহায্য করেছে। ইদানিং ও বোটানিক ডাইংও শিখছে। ইয়ান এবার বুঝতে পারে ও হাউমিংকে ভুল বুঝেছে। ওদিকে হাউমিং এক নাটক মঞ্চে অভিনয় করছিল। ইয়ান এসে ওকে অভিনয় করতে দেখে হাসে। হাউমিং ওকে দেখে পালায়। ইয়ান ওর পিছু করে, পালাচ্ছ কেন? হাউমিং বলে, তুমি তো বলেছ দূরে থাকতে। আসলে আমি এই শহরে এসেছি বোটানিক ডাইং শিখতে, যেন ভবিষ্যতে তুমি আমার সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। আমি কোনো নাটক করছি না। ইয়ান খুশি হয় যে হাউমিং সত্যি ওদের সম্পর্কটা ঠিক করতে চাচ্ছে। পরদিন থেকে দুজন একসাথে ট্রেডিশনাল আর্ট ওয়ার্ক দেখতে যায়। সেখানে কাজের ব্যাপারগুলো নোট করে, দুজন একসাথে অনেক মজাও করে।
রাতের বেলা আজ ওই নাটকের ফাইনাল দিন ছিল, যেখানে হাওমিং অভিনয় করে। এর সাথে হাওমিং ইয়ানের কাছে আবারও নিজের ভালোবাসাটা প্রকাশ করে। নাটক শেষ হতেই দুজন দৌড়ে দুজনের কাছে এসে কিস করে, মানে ওদের মাঝে সকল ঝামেলা মিটে ওরা এবার এক হয়ে গেল। অন্যদিকে তাও ওদের বলে একটা সমস্যা হয়ে গেছে। যে ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ছিল তারা শেষ সময়ে সেটা ক্যান্সেল করে দিয়েছে। ওরা এবার ভাবতে থাকে কিভাবে লোন নেওয়া যায়। এখানে ফাংলেই মাতাল ছিল। হান ওর থেকে কথা বের করার চেষ্টা করে, তোমার আর হাওমিংয়ের দেখাটা কিভাবে হয়েছিল। ফাংলেই বলে লন্ডনে। হাওমিং আমার বড় বোনের বয়ফ্রেন্ড ছিল। কিছু সময় পর ওদের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমার বোন জানতে পারে ও প্রেগনেন্ট। হান ওর জিজ্ঞেস করে বাচ্চাটা কার। ফাংলেই আর কিছু বলে না। হানের সন্দেহ হয়। হান এরপর ওর বাবার কাছে গেলে ও তো কোনো প্রমাণ পায়নি, এজন্য উনি ওকে পেটাতে থাকে। তাও এসে লিনকে খুশির খবর দেয়, আমার এক বন্ধু ব্যাংকে কাজ করে, ও আমাদেরকে লোন পেতে সাহায্য করেছে, আর কিছু পেপারস দেয় সাইন করতে। লিন খুশি হয়। ও পেপারসগুলো পড়তে নিলে তাও ওকে আটকে বলে এখানেই সাইন করো। হাওমিং আর ইয়ানের মাঝে তো সব ঠিক হয়ে গেছে। হাওমিং হাসি মুখে শহরে ফিরে আসে। বাবাকে জানায় মিস্টার বারাকের সাথে ডিল কনফার্ম হয়ে গেছে। বাবা খুশি হয় আর অফিসিয়ালি ওকে বোর্ড মেম্বার বানানোর জন্য ঘোষণার কথা বলে। হাওমিং আরও বলে আমার আর ইয়ানের মাঝের ঝামেলা মিটে গেছে। এই শুনে বাবা আরও খুশি হয়। ওদিকে ইয়ানও খুশি খুশি হাওমিংয়ের দেয়া ফুল দেখছিল। তখনই লিয়াং ওর জন্য ফুল নিয়ে আসে আর বলে তোমাকে খুবই খুশি লাগছে। ইয়ান বলে আমি আর হাওমিং এক হয়ে গেছি। বিড়ালার মনটা খারাপ হয় আর দুষ্টুমি করে বলে কখনো যদি তোমার রিলেশনের সমস্যা হয় আমাকে জানিও, আমি তোমার ব্যাকআপ অপশন হিসেবে থাকব। ইয়ান বলে আমার মনে সব সময় হাওমিংই আছে। লিয়াং বলে তবে মনে রেখো আমি সব সময় তোমার বন্ধু হয়ে পাশে থাকব। আমি একটা বড় মহিলাকে ডেট করতে চাচ্ছিলাম, ধুর ফেল হয়ে গেলাম। ওর কথা শুনে ইয়ান হাসে। হান এসে ফাংলেইকে জানায় হাওমিং আর ইয়ান তো এক হয়ে গেছে। এই শুনে আজ ফাংলেই বলে আমি তো কখনোই হাওমিংয়ের মনে ছিলাম না, এজন্য আমার উচিত মুভ অন করা। হান তো ওকে রাগাতে চাচ্ছিল আর ওর বোনের প্রেগন্যান্সির ব্যাপারেও কথা বের করার চেষ্টা করে। ওই বাচ্চাটা কি হাওমিংয়ের? ফাংলেই কিছুই বলে না, তবে ওর চেহারা দেখে হান বুঝে ফেলে। ওদিকে হাওচ্যান তো হাওমিং আর ইয়ানকে একসাথে পেয়ে খুবই খুশি ছিল। হাওচ্যান আজ ওদের সাথেই ঘুমাতে চাচ্ছিল, তবে ইয়ান তো সোফায় ঘুমিয়ে গেছে। হাওমিং ওর গায়ে কাঁথা জড়িয়ে একটা চুমু দেয়। হাওমিং এটা দেখে খুশি হয় আর ওকে থামস আপ দেখায়। পরদিন মিস্টার মিং এসে হাওমিংয়ের সাথে এত ভালো আচরণ করে, আমি আর তোমার বাবা তো বন্ধু, তুমি তো আমার ছেলের মতোই। হাওমিং তো জানেই না এই বেটাই ওদের ক্ষতি করার চেষ্টা করছে। স্টিভ হানকে বলে খবর পেয়েছি লন্ডনে থাকার সময় হাওমিং আর ওর গার্লফ্রেন্ডের বাচ্চা হয়েছে, কিন্তু সেটাকে এখনও জানা যায়নি, এজন্য এর প্রমাণ বের করো। এরপর হান হাওমিংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে যায়। অ্যাসিস্ট্যান্টের গার্লফ্রেন্ডের আবার আজ জন্মদিন ছিল। এই শুনে হান বলে তুমি যাও, আজ আমি মিস্টার হাওমিংকে বাড়ি এগিয়ে দিব। রাতের বেলা হাওমিং বিজনেস ডিনারে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। হান ওকে বাড়িতে ছাড়তে আসে আর এই সুযোগে প্রমাণ খুঁজতে থাকে। হান হাওমিংয়ের লকারটা খোলার চেষ্টা করে, কয়েকবার চেষ্টা করেও পারে না। যখনই হাওমিং আর ইয়ানের বিয়ের ডেটটা দেয় সেটা খুলে যায়। আর কি, হাওমিং আর হাওচ্যানের ডিএনএ টেস্টের রিপোর্টটা পেয়ে সেটার ছবি তুলে নেয়। আর পরদিন পুরো সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে যে হাওমিংয়ের ছোট ভাই আসলে হাওমিংয়ের ছেলে। এইসব দেখে তো বাবা মা হাওমিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। খবরটা ছড়ানোর পরে কোম্পানির বদনাম হয়, শেয়ারের দাম কমে যায়, এজন্য বোর্ড মিটিং ডাকা হয়। হাওমিং ড্রাইভারকে কল করে বলে হাওচ্যানকে স্কুল থেকে নিয়ে আসতে। ইয়ানো এটা দেখে জলদি হাওচ্যানের কাছে যেতে থাকে। ওদিকে স্কুলের বাচ্চারা হাওচ্যানের মজা নিচ্ছিল। তোর আসল বাবা তো তোর ভাই। হাওচ্যান রেগে যায়। গাড়িতে এসে ও ড্রাইভারের ফোনে এই খবরটা দেখে অবাক হয়ে যায়। ওদিকে শেয়ারের দাম কমার ফলে শত্রুরা জলদি কোম্পানির শেয়ার কিনতে থাকে। বোর্ড মিটিংয়ে সবাই হাওমিং আর ওর বাবার উপর চিল্লাচ্ছিল এই খবর সত্য নাকি। তখনই হাওচ্যান এসে হাওমিংয়ের উপর চিল্লাতে থাকে তুমি কি আমার বাবা নাকি ভাই। হাওমিং ওকে সাইডে আনে। হাওচ্যান কাঁদতে কাঁদতে বলতে থাকে তুমি কি আমার বাবা নাকি ভাই? তোমরা কেন এটা লুকিয়েছ? আমার মা কে? সে এখন কোথায়? তোমরা আসলে কখনো আমাকে চেয়েছিলে? হাওমিং ওকে সামলে বলে এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে কথা বলবো, আর ওকে গাড়িতে বসিয়ে দেয়।
এখানে বাবার শরীর খারাপ হলে হাউমিং ওনাকে অফিসে নিয়ে আসে। ওনার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় শেয়ারের দাম কমার ফলে কোম্পানির 32% শেয়ার কেউ কিনে নিয়েছে, কেউ ইচ্ছে করেই এই ষড়যন্ত্র করেছে। এর মাঝে হাউমিং জানতে পারে হাউচ্যান গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেছে। সবাই ওকেই খুঁজতে থাকে। এদিকে হাউচ্যান একটা জায়গায় বসেছিল। হান এসে বলে, আমি জানি তোমার মা আসলে কে, এখন কোথায় আছে। তুমি কি তোমার মাকে দেখতে চাও? এজন্য বাচ্চাটাও ওর সাথে যায়। ওদিকে হাউমিংয়ের ফোনে হাউচ্যানের ব্যাগের ছবি পাঠানো হয়। জায়গাটা দেখে হাউমিং চিনে ফেলে। ও আর ইয়ান জলদি সেই জায়গায় পৌঁছায়। হান ওদেরকে দেখে পালাতে থাকে। হাউমিং হানকে পিটিয়ে জিজ্ঞেস করে হাউচ্যান কোথায়। হান বলে, আমি ওর কিছুই করিনি, ও দ্বিতীয় ফ্লোরে আছে। এরপর ওরা হাউচ্যানকে নিয়ে বের হচ্ছিল। বাহিরে আসতেই রিপোর্টাররা ওদের ঘিরে ধরে। হানের প্ল্যানটাই তো এটা ছিল। সকল রিপোর্টাররা জিজ্ঞেস করতে থাকে, হাউচ্যান কি আপনার ছেলে? হাউচ্যান কাঁদতে থাকে। হাউমিং বলে দেয়, হ্যাঁ, ও আমারই ছেলে। রিপোর্টাররা আবারও জিজ্ঞেস করে, তাহলে ওর মা কে? ইয়ান বলে, হাউচ্যান আমার ছেলে, আর আপনারা এখন আমার ছেলেকে হ্যারেস করছেন। আমরা একসাথে খুশি আছি। আপনারা যদি আর বাড়তি কিছু করেছেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। ইয়ান যে ওদেরকে কতটা ভালোবাসে তাই এর প্রমাণ। হাউচ্যান বাড়ি আসার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারোর সাথে কথাও বলে না। সবাই চিন্তায় পড়ে যায়। ওদিকে হান ফাংলেইয়ের কাছে গেলে ফাংলেই রেগে ওকে চড় মারে। তুমি এই খবরটা ছড়িয়েছ তাই না? আমি আর তোমার চেহারাটাও দেখতে চাই না। মিস্টার মিং তো কোম্পানির অনেক শেয়ারই নিজের নামে করে নিয়েছে। ওনারা বুঝতে পারে হাউচ্যানের পরিচয়টা এই বেটাই প্রকাশ করেছে। উনি বলে, কোম্পানি এখন আমার দখলে। আর হ্যাঁ, তোমার লয়ার হান আসলে আমার পালক ছেলে। এত প্রেশারের ফলে হাউমিংয়ের বাবার স্ট্রোক হয়ে যায়। ওনাকে হাসপাতালে নেওয়া হয়। জলদি ওনাকে অপারেশনেও নেওয়া হয়। পুরো পরিবারের অবস্থা খারাপ। কোম্পানি থেকে ওদের বের করে দেয়া হয়েছে। বাবার এই অবস্থা। হাউচ্যানও খাবার দাবার খায় না। এমিংও যতটুকু পারছিল ওদের সাহায্য করছিল। অপারেশন ঠিকমতো হয়ে যায়। ইয়ানের অনুপস্থিতিতে লিন কোম্পানিটা সামলাচ্ছিল। তাও আজ লিনকে ডিনারে ডাকে। এবার তাও ওর আসল রূপ দেখায়। তোমাদের কোম্পানির অবস্থা দেখে তো ব্যাংক লোন দিতেই চাচ্ছিল না। আমি তোমাদের লোন 21% বেশি দেখিয়ে লোন নিয়েছি। লিন বলে, এটা তো ফ্রড, জেল হতে পারে। তাও বলে, তাতে কি হয়েছে, জেলে গেলে ইয়ান যাবে। লিন বলে, তুমি এমনটা কেন করছো? তাও বলে, বুঝো না, আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো, আমাকে বিয়ে করো। ওই ইমিংয়ের সাথে ব্রেকআপ করে ফেলো, আর না হয় তোমার বোন, তোমাদের কোম্পানি সব কিছু ধ্বংস হবে। বেচারি একটা খারাপ অবস্থায় ফেসে যায়। পরদিন মা হাউচ্যানকে অনেক মানিয়ে টানিয়ে ওকে একটু বাহিরে আনে মনটা ভালো করতে। তখনই আবারও রিপোর্টাররা এসে ওর ছবি তুলতে থাকে। এতে ওনারা আরও পেরেশান হয়ে যায়। হাউচ্যান না খাওয়ার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে ও অনেক স্ট্রেসে আছে, এজন্য ওর পরিবেশটা চেঞ্জ করা দরকার। মা ওদেরকে বলে, আমি তোমার বাবাকে সামলে নিব, তোমরা হাউচ্যানকে কোথাও নিয়ে যাও। ইয়ান ডিসাইড করে ওর নানুর গ্রামে যাবে। সেখানে শান্ত পরিবেশ, আশেপাশে রিপোর্টাররাও থাকবে না। পরদিন ওরা নানুর বাড়ি পৌঁছায়। নানু তো ওদের দেখে অনেক খুশি। হাউচ্যান এখনও কথা বলে না। ও আজ একটু খাবার খায়। তবে হাউমিং ওর প্লেটে খাবার দিতেই ও রেগে চলে যায়। পরদিনও হাউচ্যান অল্প একটু খাবার খেয়ে চলে যাচ্ছিল। নানু বলে, আমাদের এখানে একটা নিয়ম আছে, ছোট বাচ্চারা আর একদম বৃদ্ধরা কাজ করে না, আর সবাইকেই কাজ করতে হয়। তুমি খাবার খাচ্ছ, তাই তোমাকে তো কাজ করতেই হবে। হাউচ্যানের তো ইগোতে লাগে আর কাজে লেগে পড়ে। ওরা তো হাসে। হাউচ্যান আর হাউমিং খেতে যায় কর্ন তুলতে। এসবে হাউচ্যানের ভালোই লাগছিল। নানু ওদেরকে আরও কাজ করতে দেয়। আর এত এত কাজ করে হাউচ্যানের খুবই ক্ষুধা লাগে। আজ অনেক দিন পর হাউচ্যান অনেকগুলা খাবার খায়। একবার শেষ করে আবারও নেয়। এতে সবাই খুশি। ওদিকে লিন তো ইমিংকে এড়িয়ে চলছিল, সত্যটা বলতেও পারছিল না। আজ ইমিং ওকে দেখে ফেলে। তুমি কি আমাকে ইগনোর করছো? লিন বলে, এমন কিছুই না। জলদি যেতে গিয়ে ও পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। ইমিং ওকে হাসপাতালে নিয়ে আসে। তখনই তাও এসে বলে, ঠিক আছো তুমি? ও লিনের পার্স আর রিপোর্ট ইমিংয়ের থেকে নিয়ে নেয়। ইমিং বলে, এসব কি হচ্ছে? লিন আমার গার্লফ্রেন্ড। তাও বলে, তুমি ওকে বলনি? লিন বলে, আসলে আমরা এক হয়ে গেছি। ইমিংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাও ওকে ধমকে দূরে থাকতে বলে। ইমিং তো কিছুই বুঝতে পারছিল না। ওদিকে ইয়ানের বাবা মা ওদের দেখতে আসে, ওদের জন্য উপহারও নিয়ে আসে। হাউচ্যান আর হাউমিং কোথায়? ইয়ান বলে, ওরা খেতে গিয়েছে।
হাওচেনের মানসিক অবস্থা এখন ভালো না, এজন্য আমরা ওকে এখানে নিয়ে এসেছি। এখন ওর সাথে দেখা না করলেই ভালো হবে। এজন্য ওনারা যে উপহার এনেছে সেগুলো ওর হাতে দেয়। হাওচেন এগুলো পছন্দ করবে। আর ইয়ানের কার্ড ফিরিয়ে দিয়ে বলে, কোনো দরকার হলে আমাদের জানিও। ওনারা ইয়ানের সাথে যা অন্যায় করেছে তা ওনারা বুঝতে পেরেছে, এর জন্য তা ঠিক করারও চেষ্টা করছে। ওনাদের যত্ন দেখে ইয়ান ওদের ধন্যবাদ বলে। মা বলে, ধন্যবাদের কি দরকার, আমরা তো পরিবার। এই শুনে ইয়ান খুশি হয়। কাজ শেষে বাবা আর ছেলে ফিরে আসে। হাওচেন ওকে বলে, আমার কাপড়গুলো দাও। আজ অনেক দিন পর হাওচেন ওর সাথে কথা বলেছে। হাওমিং তো খুশিতে কেঁদেই ফেলে। হাওমিং এখানে ইয়ানের একটা অ্যালবাম পায়, যেখানে ইয়ান ওর ব্যাপারে হাওমিংয়ের ব্যাপারে লিখেছে। রাতে দুজন একসাথে সময় কাটাচ্ছিল। হাওমিং বলে, বাবা এখন ঠিক আছে। হাওচেন খাবার দাবার খাচ্ছে শুনে মাও খুশি। আর আমি তোমার অ্যালবামটা দেখেছি, এখন থেকে সেটা আমাদের অ্যালবাম। খালি পেজগুলো আমরা একসাথে পূরণ করব, আর কিউট করে ছবিও তুলে। অন্যদিকে ওই শয়তানরা কথা বলছিল, কিছুদিন পর এক জমি লিলামে উঠবে। আমরা যদি সেটা নিতে পারি তাহলে কোম্পানি আমাদের দখলে আসবে। ইয়ান এখানে হাওচেনকে বোঝায়, তুমি কথা বলো। হাওচেন বলে, আমি কি বলবো, আমি তো জানি না আমি আসলে কে। ইয়ান বলে, আমি জানি তুমি অনেক কনফিউশনে আছো, তবে সবাই তোমাকে রক্ষা করতেই এসব করছে। সবাই তোমাকে ভালোবাসে, তবে আমি বলছি না তাদের উপায়টা ঠিক ছিল। তুমি লড়াই করো, প্রশ্ন করো, কিন্তু এভাবে চুপ করে নিজেকে কষ্ট দিও না। আমরা সবাই তোমাকে ভালোবাসি, তুমি নিজেকে একা ভেবো না। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, হাওচেনের ক্ষুধা পায়। ফ্রিজে কিছুই ছিল না, এজন্য ও গ্রামের দোকানে চিপস কিনতে যায়। তবে আসার সময় ও রাস্তা হারিয়ে ফেলে, সাথে জুতোটাও ছিঁড়ে যায়। ওদিকে হাওমিং হাওচেনকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যায়। অনেক খুঁজে টুজে হাওচেনকে পায়। তোমার ক্ষুধা লাগলে আমাকে বলবে, আমি তোমাকে খাবার বানিয়ে দেব। আর ওকে কোলে করে বাড়ি নিয়ে আসে। পরদিন ওরা নানুকে বিদায় জানিয়ে শহরে ফিরে আসে। অফিসে সবাই ইয়ানকে ওয়েলকাম করে। লিনের তো মনটা খারাপ। রাতে ও ইয়ানকে সব কিছু বলে দেয়। ইয়ান বলে, কোনো প্রমাণ আছে? লিন বলে, আমি ওর কথাগুলো রেকর্ড করেছিলাম। আর যে ফ্রেন্ড ওকে লোন দিয়েছে তাও আমাকে তার সাথে দেখা করতে দেয়নি। নিশ্চয়ই ওই লোকটা কিছু জানে। ইয়ান বলে, আগামীকাল তুমি ওই লোকের সাথে কথা বলতে যেও, তবে প্রথমে তুমি ইমিংকে পুরো ব্যাপারটা জানাও। এরপর লিন ইমিংকে পুরো কাহিনীটা বলে। ইমিং ওকে কাছে টেনে নেয়। এরপর কিছু হলে আগে আমাকে জানাবে। পরদিন ইয়ান মিটিং রাখে। আসলে এটা ওর বাহানা ছিল। ইয়ান বলে, অনেক বড় একটা অর্ডার এসেছে, তুমি তাদের সাথে কথা বলতে যেও। আর তা ওকে আরেক কাজে ফাঁসিয়ে অফিসে আটকে রাখে। এরপর লিন আর ইমিং ওই ব্যাংকের লোকের সাথে কথা বলতে যায়। সন্ধ্যায় তাও তো লিনের জন্য ডিনারে অপেক্ষা করছিল। ও ভেবেছে লিনকে বিয়ের জন্য প্রপোজ করবে। তখনই ইমিং আর লিন একসাথে আসে। তাও রেগে যায়, এসবের মানে কি? লিন বলে, আমি ওই ব্যাংকারের সাথে দেখা করেছি। আমাদের কোম্পানিকে ওরা এমনিতেই লোন দিয়েছে, তোমাকে মিথ্যে বলে লোন নিতে হয়নি। তুমি তো আমাকে মিথ্যে বলে ব্ল্যাকমেল করেছ। আর যদি কিছু করেছ তোমাকে পুলিশে দিব, প্রমাণ আমার কাছে আছে। তবে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ এখান থেকে চলে যাও। তাওয়ের তো অনেক রাগ হয়। লিন আর ইমিং একসাথে খুশি। হাওমিং আর ইয়ানও খুশি ছিল। পরদিন হাওমিং মিস্টার হুয়ানের সাথে দেখা করে। আসলে হাওমিং এখন ওর বাবার আগের দুটো কোম্পানি নিয়ে কাজ করছিল, যেন ওরা ওই নিলামের জায়গাটা জিততে পারে। তাহলেই ওরা জিন্দা গ্রুপে ফেরত যেতে পারবে। মিস্টার হুয়াং ওদের সাথে থাকলে ওদের কাজে কোনো সমস্যাই হবে না। কিন্তু পরদিনই মিস্টার হুয়াং ওদের সাথে কাজ করতে নিষেধ করে দেয়। মানে উনি মিস্টার মিংয়ের সাথে মিলে গেছে। হাওমিং চিন্তায় পড়ে যায়, তবে ওরা হার মানে না। এখানে হানকে দেখি, ওর বাবা তো ওকে ইউজ করার পর ছুঁড়ে ফেলে দিয়েছে। বলেছিল ওর ল ফার্মে ইনভেস্ট করবে, সেটাও করে না। দেখতে দেখতে লিলামের দিন চলে আসে। হঠাৎ মিস্টার হুয়াং দাঁড়িয়ে কিছু ডকুমেন্টস দেখায়, যেখানে দেখা যায় মিস্টার মিং জিন্দা গ্রুপে থেকে কত ইল্লেগাল কাজ করেছে। এজন্য ওনাকে লিলাম থেকে বাদ দেয়া হয়। আসলে মিস্টার হুয়াং আর হাওমিং জানতো শত্রুরা ওদের উপর নজর রাখছে। এজন্যই মিস্টার হুয়াং নাটক করেছে যে উনি মিস্টার মিংয়ের পক্ষে। আসলে তো ওরা একসাথে কাজ করছিল। মিস্টার মিংকে জেলে নেওয়া হয়। হাওমিং ওই লিলামের জায়গাটা পেয়ে গেছে। ওর বাবাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই সময় ইয়ান ওকে কল করে বলে, ফাংলেই আমাদের ঘরে এসেছে। হাওমিং জলদি ঘরে আসে। তুমি এখানে কি করছো? এবার বড় এক টুইস্ট আসে। ফাংলেই হাওচেনের আসল ডিএনএ রিপোর্টটা দেখায়, যেখানে লেখা ছিল হাওচেন হাওমিংয়ের ছেলে না।
ওদের মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। এসবের মানে কি? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফাংইউ আর হাউমিংয়ের ব্রেকআপের পর একদিন ফাংইউ বারে মাতাল হয়ে এক রাইটারের সাথে ইন্টিমেট হয়েছিল, যাকে ও চিনতও না, যার নাম্বারও ওর কাছে ছিল না। এরপর ফাংইউ জানতে পারে ও প্রেগন্যান্ট। ও জানে না এটা কার বাচ্চা, আর ও হাউমিংকে বলেছে এটা হাউমিংয়ের বাচ্চা। বর্তমানে হাউমিং চিল্লিয়ে বলে, তাহলে ওই ডিএনএ রিপোর্টে কিভাবে আসলো হাউচ্যান আমার ছেলে? ফাংলেই কাঁদতে থাকে। আসলে আমি ভেবেছি এটা করলে আমি তোমাকে পাবো, এজন্যই আমি ডিএনএ রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর ওদের কাছে ক্ষমা চাইতে থাকে। আমি জিন্দা গ্রুপে গিয়েও সত্যটা বলে দিব যে হাউচ্যান তোমার ছেলে না, যেন তুমি আর আঙ্কেল কোম্পানিতে ফিরতে পারো। ইয়ান কেঁদে বলে, তুমি একটা অমানুষ, একটা স্বার্থপর। তুমি কিভাবে একটা বাচ্চার সাথে এমনটা করতে পারলে? হাউচ্যান অবশেষে হাউমিংকে বাবা মেনেছে। আমরা ওকে স্বাভাবিক করতে কতটা কষ্ট করেছি জানো? শুনে রাখো, হাউচ্যান আমাদের সাথেই থাকবে। হাউমিংও আসল ডিএনএ রিপোর্টটা ছিঁড়ে বলে, হাউচ্যান সবসময় আমার ছেলেই থাকবে। আমি আর ইয়ান ওর বাবা মা। এটা হাউচ্যানের ঘর। ফাংলেই ক্ষমা চাইতে থাকে, যেটার কোনো মানেই হয় না। রাতের বেলা ফাংলেই বারে হানের কাছে আসে আর বলে, তোমার পার্টনাররা তো জেলে গিয়েছে। ওই সময় তুমি ওদের সাথে থাকলে তোমাকেও জেলেই যেতে হতো। 2 দিন পর আমি লন্ডনে ফিরে যাব। আমার সাথে চলো। আসলে তুমি তো একটা খারাপ মানুষ, এখানে থেকে মানুষের খারাপই করবে। এজন্য আমি তোমার উপর নজর রাখতে চাই, তোমাকে কন্ট্রোল করতে চাই। আসলে তো ওরা দুজনই এখন দুজনকে ভালোবাসে। কাল পর্যন্ত তোমাকে ভাবার সময় দিচ্ছি। অন্যদিকে ইয়ান স্টুডিও ভালো এগিয়ে যাচ্ছিল। ওরা অনেক নতুন এমপ্লয়ি রেখেছে। ওরা প্ল্যান করেছে আগামী 3 বছরের মাঝে ওরা 50টার মতো ওদের স্টোর খুলবে। ওরা তো উবেই গ্রামের সাথে কোলাবোরেশন করেছে, এর ফলে সেখানেও ট্যুরিস্ট বেড়ে গেছে। ওরা ওদের সফলতা নিয়ে খুবই খুশি। অন্যদিকে হাউমিং এখনও ওদের কোম্পানিতে ঢুকতে পারেনি। ও এখনও ওর প্রজেক্ট নিয়ে কাজ করছিল। রাতে ইয়ানও ওর প্রজেক্টটা দেখে। পরদিন ইয়ান আর হাউমিং জিন্দা গ্রুপের মিটিংয়ে আসে। হাউমিং বলে, এটা আমাদের প্রজেক্ট এরিয়া। ইয়ান বলে, আমার কোম্পানি ট্রেডিশনাল জিনিস নিয়ে কাজ করে। আমাদের ড্রেস পুরো দেশে হিট হয়েছে, বিদেশের মার্কেটেও সাড়া পাচ্ছে। এবার আমরা ক্রোকারিজ, জুয়েলারি নিয়েও কাজ করব। এই জায়গাটা একটা মিউজিয়ামের মতো হবে, সাথে সেখানে বিভিন্ন শপও থাকবে। দেশের ট্রেডিশনকে এটা ফুটিয়ে তুলবে, ফলে এটা একটা ট্যুরিস্ট স্পটও হবে। ওদের প্রজেক্ট খুবই ভালো ছিল, এর ফলে জিন্দা গ্রুপের সবাই ওদের প্রজেক্ট মেনে নেয়। এই প্রজেক্টের ফলে হাউমিং আর বাবা দুজনই কোম্পানিতে ফিরে আসে। সবাই হাউমিংয়ের উপর খুশি ছিল, ফলে এবার হাউমিং কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর নানু ওদের কাছে আসে। ইয়ান বলে, তুমি এখানেই থেকে যাও। নানু বলে, অনেক দিনই তো এখানে আছি। তোমাদের জায়গাটা অবশ্যই সুন্দর, তবে ওটা আমার ঘর, সেখানেই আমার শান্তি। তোমরা আমার কাছে যাবে, আমি তোমাদের কাছে আসব। তোমাদের খুশি আমার খুশি। এই হ্যাপি মোমেন্টে হাউমিং একটা ছবি তোলে। ক্যামেরা থেকে ছবি বের হতে দেখে নানু অবাক। হাউমিং বলে, এটা আমার ম্যাজিক। ওরা খুবই ভালো সময় কাটায়। রাতে হাউমিং ওর অ্যালবামটা দেখায়, যেখানে হাউমিং এখন নতুন নতুন ছবি অ্যাড করে দিয়েছে। হাউমিং বলে, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। ইয়ান বলে, আমিও। দুজন একসাথে ভালো সময় কাটায়। পরদিন নানু চলে যাচ্ছিল। বাবা মা বলে, তোমরা চিন্তা করো না, আমরা ওনার খেয়াল রাখব। ইয়ান বলে, বাবা মা, তোমরাও যখন চাইলে আসতে পারো, এখানে থাকতে পারো। এত বছর পর ওর মুখে বাবা মা শুনে ওনারা ইমোশনাল হয়ে যায়, আর ওকেও নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। পরে দৃশ্যে দেখি তাও অন্য দেশে চলে গেছে। এদিকে ইমিং আর ইয়ান খুবই খুশি। ওরা ওদের বিয়েটা রেজিস্টার করে ফেলে। পরদিন সকালে হাউমিং আর ইয়ান রেডি শেডি হয়ে অফিসে আসে। আজ ইয়ান স্টুডিও আর জিন্দা গ্রুপের পার্টনারশিপ প্রজেক্টের সাইনের দিন। এখন ওরা শুধু লাইফ পার্টনারই না, বিজনেস পার্টনারও হয়ে গেল। সবাই তো খুবই খুশি। আর এই সুন্দর মুহূর্তের সাথেই গল্পটি শেষ হয়ে যায়।